আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহিন ফয়সাল, বিডিএস ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড এফসিপিএস পার্ট টু ট্রেনিং ইন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স ইন বিএসএমএমইউ। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে একটা এক্সাম ব্যাচের একটা সলভ ক্লাসটা হচ্ছে আপনার ব্লাড, সিভিএস অ্যান্ড হচ্ছে জিপি। তো আমরা যখন এই পরীক্ষাটা দিব বা আমরা যখন এই পরীক্ষাটা দিয়েছি এবং সলভ ক্লাসটা করবো, তখন আমরা দেখবো এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আছে ব্লাড থেকে। কারণ এফসিপিএস এ ব্লাড যেরকম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, অ্যান্ড সেরকম ইম্পর্টেন্ট রোল আসলে সিবিএস কেন আর অন্য কোনো টপিকসই আমার মতে করে না, এবং আমার মতে না এটা আপনি যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা এটা জেনে থাকবেন। এজন্য হচ্ছে আমাদের ব্লাডটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর জন্য ব্লাডের প্রশ্ন সংখ্যাও কিন্তু বেশি, আর সিবিএস এর প্রশ্ন সংখ্যা তার থেকে কম, এবং জিপির প্রশ্ন সংখ্যা তার থেকেও কম। ঠিক আছে, জিপি থেকে আসলে খুব বেশি কিছু পড়ার এরকম করে নাই, শুধুমাত্র ওই মাসেল কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন যেটা আছে সেটা, আর হচ্ছে আপনার ওই কিছু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি এক্সপ্রেশন, তারপর হচ্ছে অসমোসিস ডিফিউশন, এগুলো হচ্ছে মুখস্থ করার মতো কিছু নাই। জাস্ট আপনি একটা রিডিং দিবেন, রিডিং দিয়ে হচ্ছে আপনি এর বেসিকটা বোঝার চেষ্টা করবেন যে আসলে এরা কি বলতে চেয়েছে। এইটুকু যদি আপনি বুঝতে পারেন, দ্যাট ইজ মোর দেন এনাফ। আমাদের আর তেমন কিছু প্রয়োজন কিন্তু হবে না। ঠিক আছে, আমরা এখন শুরু করি। আচ্ছা, প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করবো, পরে হচ্ছে আমাদের এসপি। ঠিক আছে, সেল সার্ভিস রিসিপ্টর অফ দ্য প্লাটিলেট। আমরা জানি প্লাটিলেটের ক্ষেত্রে প্লাটিলেটের সেল সার্ভিসে কিছু থাকে, আবার কিছু ভিতরে থাকে, কিছু গ্র্যানুলস থাকে, আলফা গ্র্যানুলস, তারপর হচ্ছে গামা গ্র্যানুলস, তারপর এরকম কিছু বিটা গ্র্যানুলস কিন্তু থাকে, তাই না? তো ডেল্টা গ্র্যানুলস, তো এই যে যে গ্র্যানুলস গুলো আছে এবং উপরে যে রিসিপ্টর গুলো আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্নটা আসে। তো সেল সার্ভিস রিসিপ্টরের মধ্যে আমরা কি কি পাই? একটা হচ্ছে এডিপি, আর একটা হচ্ছে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, আর একটা হচ্ছে থ্রোম্বিন। ঠিক আছে, এই দুটো হচ্ছে, এই তিনটা হচ্ছে সেল সারফেস রিসিপ্টর। সেল সারফেস রিসিপ্টর আর এটার মধ্যে কিন্তু কিন্তু কিছুটা ফাংশন আছে। ঠিক আছে, সেল সারফেস রিসিপ্টর এই এডিপি আর হচ্ছে অ্যাড্রেনালিন আর থ্রোম্বিন, এটার মেন, এদের মেন ফাংশনটা হচ্ছে এরা প্লাটিলেটকে অ্যাক্টিভেট করে অ্যান্ড অ্যাগ্রিভেট করে। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে প্লাটিলেটকে অ্যাক্টিভেট করে অ্যান্ড অ্যাগ্রিভেট করে, দুইটা কাজ করে। আর এই গ্লাইকোপ্রোটিন যেগুলো আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা রিসিপ্টরের গ্লাইকোপ্রোটিন, যে গ্লাইকোপ্রোটিন জিপি যেগুলো আছে, এগুলোর ফাংশনগুলো কি থাকে? এগুলো হচ্ছে আপনার সাথে মানে কোনো কিছুর সাথে একটার সাথে একটাকে হচ্ছে অ্যাডহারেন্ট করে, অ্যাডহেশন করে, তাই না? যেমন যদি আমরা এটার দিকে যদি দেখি, এটা হচ্ছে আমাদের জিপি টু বি, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রিন টু বি, আর একটা হচ্ছে বা থ্রি এ, যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট টু দা ভন উইলবেন ফ্যাক্টর, আর একটা হচ্ছে ভন উইলবেন ফ্যাক্টর, আর হচ্ছে জিপি বা গ্লাইকোপ্রোটিন অন এ, যেটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফর্ম, সেটা হচ্ছে অ্যাডিশন টু দা কোলাজেন। হ্যাঁ, কিন্তু এরা কিন্তু ওই ফাংশনটা মানে এই অ্যাক্টিভেট এন্ড অ্যাগ্রিভেট কিন্তু করে না। অ্যাক্টিভেট এবং অ্যাগ্রিভেট করে কোনটা? এডিপি, এ থ্রোম্বিন, আর হচ্ছে অ্যাডেনালিন। এবং এখানে একটা জিনিস আমরা এক্সট্রা ভাবে মনে রাখতে পারি, এখানে এডিপির মেন যে ফাংশনটা আছে, সেটার মেন ফাংশনটা হচ্ছে এই থ্রোম্বিন এবং অ্যাড্রেনালিন যখন এই সেল থেরাপি রিসিপ্টরকে যখন অ্যাক্টিভেট করবে, সেটা সেকেন্ডারিলি এটাকে আরো বেশি অ্যাক্সিলারেট করবে। ঠিক আছে, কিন্তু ইনিশিয়েশন হবে কোনটা কোনটা দ্বারা? হয় অ্যাড্রেনালিন দ্বারা, নয় থ্রোম্বিন দ্বারা। এডিপির কাজটা হচ্ছে এই জিনিসটাকে আরো বেশি অ্যাম্পলিফিকেশন করা, এই অ্যাগ্রিগেশনটাকে অ্যাম্পলিফিকেশন করা। সে নিজে কিন্তু অ্যাক্টিভেট বা নিজে কিন্তু অ্যাক্টিভেট কিন্তু করবে না, সে সেকেন্ডারিলি কাজ করবে। ঠিক আছে, এই যে, ঠিক আছে, অ্যাড্রেনালিন, এডিপি, অ্যাড্রেনালিন এন্ড হচ্ছে থ্রোম্বিন, এগুলোকে বলা হচ্ছে আমাদের সেলস রিসিপ্টর। এগুলো হচ্ছে আমাদের গ্লাইকো প্লাটিলেট গ্লাইকোপ্রোটিনস অন এই সেই এই যে কিছু গ্র্যানুলস থাকে, আলফা গ্র্যানুলস, এই গ্র্যানুলস, লাইসোসোম, এগুলো কিন্তু থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম, আচ্ছা এই জিনিসটা আমরা কি দেখলাম? গ্লাইকোপ্রোটিন যেগুলো আছে এগুলো হচ্ছে ফলস, তাই না? তার মানে বি আর ই হচ্ছে ফলস। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিসকোসিটি অফ দ্য ব্লাড ইজ, ভিসকোসিটি অফ ব্লাড রাইজ ইন, ভিসকোসিটি আমাদের কোথায় কোথায় বাড়বে? অ্যাসিডোসিস, অবশ্যই এটা কি হবে? ট্রু হবে। সাইনোসিস, এটাও ট্রু হবে। জন্ডিস, আচ্ছা দেখেন, জন্ডিস এটাও ট্রু হবে। অ্যানিমিয়া এটা ফলস হবে, অ্যান্ড ইডিমা এটা ফলস হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, জিনিসটা হচ্ছে আমি তো শুরু বলে দিলাম ট্রু হবে, ফলস হবে, ট্রু হবে, ফলস হবে, এরকম ভাবে বলে দিলাম। কিন্তু এর একটা মনে রাখার সিস্টেম আছে। একটা জিনিস মনে রাখবেন, সেটা এখানেও লেখা আছে, দেখেন। এনি নর্মাল সাবস্টেন্স, কি বললাম? এনি নর্মাল সাবস্টেন্স, এনি নর্মাল সাবস্টেন্স, হ্যাঁ, এনি নর্মাল সাবস্টেন্স ইন ব্লাড, এনি নর্মাল সাবস্টেন্স ইন ব্লাড, হ্যাঁ, কি করবে? অ্যাবনর্মালি ইনক্রিজ করবে। অ্যাবনর্মাল যদি ইনক্রিজ করে, তাহলে আমাদের ব্লাডের ভিসকোসিটি বাড়বে। কথাটা আবার একটু বোঝার চেষ্টা করেন। যে কোনো একটা নর্মাল কম্পোনেন্ট, যেমন ধরেন ম্যালেরিয়া যদি থাকে, ম্যালেরিয়া, হ্যাঁ, ম্যালেরিয়া তো কোনো নর্মাল কম্পোনেন্ট না। এখন এটা যদি বাড়ে, তখন কিন্তু আমার কি হবে? ভিসকোসিটি বাড়বে না, বরং ডিক্রিজ করবে। কিন্তু আপনি যদি দেখেন, যদি মনে করেন গ্লুকোজ, দেখেন গ্লুকোজ তো আমাদের ব্লাডে আমাদের নর্মালি থাকে, তাই না? এই গ্লুকোজের পরিমাণ যখন বাড়ে, তখন আমাদের ভিসকোসিটি ইনক্রিজ করবে, তাই না? দেখেন এখানে কিন্তু লেখা আছে হাইপার গ্লাইসেমিয়া, ডায়াবেটিস মেলাইটাস, সবগুলোতে কিন্তু বাড়তেছে। তারপর দেখেন মাল্টিপল মাইলোমা, এটা কি? প্লা- এখানে আমাদের বেশি করে কি হবে? এক প্লাজমা প্রোটিন
প্রডিউস হবে। এই প্লাজমা প্রোটিন প্রডিউস হওয়ার কারণে কি হবে? প্লাজমা প্রোটিন প্রডিউস হওয়ার কারণে প্লাজমা প্রোটিন তো আমাদের ইয়ার একটা নরমাল কম্পোনেন্ট। এখন প্লাজমা প্রোটিন যখন বাড়তেছে, একটা নরমাল কম্পোনেন্ট বাড়তেছে, কিন্তু কিভাবে বাড়তেছে? অ্যাবনরমালি বাড়তেছে। এই বাড়ার কারণে আমাদের তখন কি হবে? অবশ্যই এটা ইনক্রিজ করবে। আপনি এরকম করে যতগুলো মিলাইতে চান আপনি মিলাইতে পারেন, আপনি কিন্তু মিলাইতে পারবেন। দেখবেন মিলবে। আচ্ছা, অ্যাসিডোসিস, এখন অ্যাসিডোসিস দেখেন। অ্যাসিডোসিস তো আমাদের কি জানি? এই যে হাইড্রোজেন আয়ন যেটা থাকে, হাইড্রোজেন আয়নটা মেইনলি আমার অ্যাসিডোসিসের জন্য দেয়। হাইড্রোজেন আয়ন তো আমাদের ব্লাডে এমনি মেইনলি থাকবে, এবং এই থাকার কারণে কি হবে আমাদের? এই থাকার কারণে যেটা হবে, কিন্তু সেটা যখন অ্যাবনরমালি বাড়বে ইন অ্যাসিডোসিস, তখন আমাদের অবশ্যই ভিসকোসিটিও বাড়বে। শুধুমাত্র দেখেন, যখন আমার এটা যদি ফ্লুইডের কম্পোনেন্ট বাড়ে, তখন কিন্তু আমরা ফ্লুইডের কম্পোনেন্ট বাড়ে, যদি বলি ইডিমা, ইডিমা বাড়লে কিন্তু ভিসকোসিটি কিন্তু বাড়বে না। মানে এটা কিন্তু আসলে ব্লাডের কম্পোনেন্ট না, ব্লাড হচ্ছে ওর মধ্যে থাকে, হ্যাঁ, ব্লাডের কম্পোনেন্ট কিন্তু আমাদের ওটা না। ঠিক আছে? আচ্ছা, এই যে জন্ডিস, বিলিরুবিন বাড়বে। ঠিক আছে? ডিহাইড্রেশন হচ্ছে, যেহেতু ইডিমা বাড়লে এয়ার কম্পোনেন্ট, ইডিমা বাড়লে এটা আমার অবশ্যই বাড়বে। আমরা জানি ডিহাইড্রেশনে আমাদের হচ্ছে প্যাক্সিল ভলিউমটা বাড়ে, প্যাক্সিল ভলিউম বাড়লে আমাদের ভিসকোসিটি বাড়ে। প্রত্যেকটা জিনিসই আপনি মিলাইতে পারবেন। প্রত্যেকটা জিনিস যদি আপনি এভাবে একবার পড়েন, আপনি আর কখনো ভুলবেন না। আপনার এটা নিয়ে আর কখনোই কিন্তু প্রেশার নেওয়ার কোনো মানে মাথায় কোনো প্রেশার নিতে হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন। পরবর্তী প্রশ্নে, এই প্রশ্নটা আমাদের অনেক আসে। একটা হচ্ছে কি, থ্রোম্বিন টাইম, প্রোলাংটিন এই অ্যান্ড প্রোথ্রম্বিন টাইম ইজ প্রোলাংটিন এই, তাই না? একটা হচ্ছে থ্রোম্বিন টাইম, আর একটা, সরি, একটা হচ্ছে থ্রোম্বিন টাইম, আর একটা হচ্ছে আমাদের এপিটিটি, হ্যাঁ। একটা হচ্ছে পিটি, আর একটা হচ্ছে এপিটিটি। এটা নিয়ে কিন্তু আমাদের যত প্রশ্ন, যত 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 চিন্তা ভাবনা, তাই না? তো দেখেন, থ্রোম্বিন টাইমে আমাদের কি কি কি, কি হয়? আমরা এটার উত্তর দিলে আমরা দিতে পারি যে আপনার লিভার ডিজিজ এটা বাড়ে, ডিআইসি তে এটা বাড়ে, ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি এটা বাড়ে, ফাইব্রোসিনোজেন ডেফিসিয়েন্সি তে এটা বাড়ে। কিন্তু 8 এ এটা আমাদের ইনক্রিজ করে না। কিন্তু তার আগে হচ্ছে আমরা এটা একটু বুঝার চেষ্টা করি। প্রথমবিন টাইম আসলে কোথায় বাড়ে, কোথায় আমাদের হয়। দেখেন, এখানে প্রথমবিন টাইম বলে দেয়া আছে ফ্যাক্টর 2, 7, 2, 7, 10, ফ্যাক্টর 2, 5, 7, 10 এন্ড সিভিয়ার ফাইব্রিনোজেন ডেফিসিয়েন্সি। ঠিক আছে? আচ্ছা, হুম, এখন দেখেন, কিন্তু আমাদের মেইন জিনিসটা বুঝতে হবে এইটা। ঠিক আছে? মেইন জিনিসটা বুঝতে হবে হচ্ছে আমাদের এইটা। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা সব বুঝবেন। এটা বুঝতে না পারলে আর কিছুই বুঝবেন না। দেখেন, ১ম বিন টাইম হচ্ছে এইটার জন্য। কোনটার জন্য বললাম? ১ম বিন টাইম হচ্ছে এইটার জন্য। দেখেন, এইখানে কি ফ্যাক্টর ৮ আছে? ৮ কিন্তু নাই। এখানে কি আছে? এই যে ফ্যাক্টর 7 আছে। ১ম বিন টাইম ইস রিলেটেড টু ১ম বিন টাইম পিটি। এটা হচ্ছে পিটি, এটা হচ্ছে এপিটিটি। হুম? এবং এই এক্সট্রিনসিক পাথওয়ে কিন্তু আমাদের অ্যাসেস করা হবে এটা দ্বারা। আর এটা দিয়ে আর আমরা অ্যাসেস করব কোনটা দ্বারা? এপিটিটি দ্বারা। ঠিক আছে? এখন এই ১ম বিন টাইমটা আমরা যখন অ্যাসেস করব, তখন হচ্ছে দেখেন, দেখেন এই এক্সট্রিনসিক পাথওয়েতে কি, কি আসছে? ফ্যাক্টর 7 আসতেছে। তারপর মনে করেন এখানে দেখেন, এই যে যেই ফ্যাক্টর 10 আসতেছে, ফ্যাক্টর সরি, ফ্যাক্টর 2 আসতেছে, ফ্যাক্টর 1 আসতেছে। এগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। বাট ফ্যাক্টর 8 কিন্তু আসে কোথায়? ইন্ট্রিনসিক পাথওয়ে। ফ্যাক্টর আছে কোথায়? ইন্ট্রিনসিক পাথওয়েতে, তাই না? ফ্যাক্টর 8 আছে আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে। দেখেন, এই যে 2, এখানে এখানে তো থ্রম্বিন, প্রথম বিন, এখানে 2 আছে, এখানে 7 আছে, এখানে হচ্ছে আমাদের কি আছে? 10 আছে। ঠিক আছে? 10 হচ্ছে আমাদের এখান থেকে এই জায়গা থেকে কাজ করা শুরু করে। তাই না? আসলে এর থেকে ভালো একটা ছবিও আছে। ওই ছবিটা ভুল করে আমি এই ছবিটা নিয়েছি। যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আর দেখেন, ফ্যাক্টর 8 আসে হচ্ছে আমাদের কোথায়? এই ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে ইস রিলেটেড টু এপিটিটি। আর এই ফ্যাক্টর 2, 7, 10 আর হচ্ছে 5, এগুলো হচ্ছে আমাদের কিসের সাথে রিলেটেড? প্রথম বিন সাইডের সাথে রিলেটেড। ঠিক আছে? এবং এইটা যখন আমরা অ্যাসেস করব, তখন আমরা কি দ্বারা অ্যাসেস করব? এই পিটি দ্বারা অ্যাসেস করব। ঠিক আছে? এই পিটি দ্বারা যখন অ্যাসেস, তার মানে আমরা অ্যান্সারটা পেলাম কি, কি? লিভার ডিজিজ। লিভার ডিজিজ আমাদের কি হয়? ২, ৭, ৯, ১০ এবং এই ২, ৭, ২, ৫, ৭, ৯, ১০ এই ইয়াগুলো আমাদের কি হয়? ডিক্রিজ করে, তাই না? তো তার মানে এটাও হয়, এবং ফ্যাক্টর 2 তে তো আমাদের সকল ডিআইসি তে আমাদের সকলগুলা হয়। তার মানে এটাও আমাদের হয়ে গেল। ফ্যাক্টর 7 তো পিটির জন্য একদম দায়ী, সেটাও বললাম। ফাইব্রিনোজেন সেটাও দায়ী। ঠিক আছে? এই যে, ওকে। কজেস অফ দ্যা নিউটোপেনিয়া দেখেন, কজেস অফ দ্যা নিউটোপেনিয়া প্রচুরবার প্রশ্ন আসে। বিশেষ করে এখান থেকে ২ টা প্রশ্ন বেশি আসে। একটা হচ্ছে নিউটোপেনিয়া, মানে নিউটোপেনিয়া, আর একটা হচ্ছে ইসোনোফিলিয়া। এই ২ টা প্রশ্ন একটু বেশি আমার মনে হয় যে স্যারদের একটু বেশি ফেভারিট। ঠিক আছে? তো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার দেখেন, এটা হচ্ছে আপনার ডেভিডসনের চার্ট থেকে, এটা মুখস্থ রাখতে হবে। পড়ে, পড়ে মুখস্থ রাখতে হবে। আজকে পড়বেন, ভুলে যাবেন, আবার পরীক্ষা দিবেন, এটা মনে রাখবেন। এভাবে এটা আপনার করতে হবে। ঠিক আছে? কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার ইস ট্রু। হজকিন লিম্ফোমা ইস ফলস। হজকিন লিম্ফোমাতে এটা বাড়ে না। হজকিন লিম্ফোমাতেও আমাদের কোনো নিউট্রোপিনিয়া বাড়ে না। দেখেন, হজকিন লিম্ফোমার নাম কিন্তু এখানে নাই। হজকিন লিম্ফোমার নাম আছে অন্যখানে। আপনারা এই যে এই যে ইসিনোফিলিয়ার সময় হচ্ছে আমাদের লিম্ফোমাটা আছে। দেখেন, এখানে আছে ৪ টা। আ
এই যে অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ, আর এখানে আছে একটা জায়গায় লিম্ফোমা, যে ম্যালিগন্যান্ট সলিড টিউমারস এন্ড লিম্ফোমা, ইসোনোফিলিয়া হয়। তো বোন মেরু ইনফিল্ট্রেশন ইনফেকশন দ্বারা হতে পারে, তো সেখানে আমাদের নিউট্রোপেনিয়া বাড়বে, ইনফেকশন অবশ্যই হবে। আর হচ্ছে সিকেল সেল ক্রাইসিস, এটাও ফলস। এই যে, ঠিক আছে। ভাইরাল ব্যাকটেরিয়া সালমোনেলা প্রোটোজোয়া ইনফেকশন, মেইনলি প্রথম কথা ইনফেকশন, অটোইমিউন ডিজিজ এন্ড হচ্ছে কিছু ড্রাগস আছে এন্ড অ্যালকোহলস এন্ড বোন মেরু ইনফিল্ট্রেশন, লিউকেমিয়া এন্ড হচ্ছে মাইলোডিসপ্লেসিয়া, আর কনজেনিটাল মধ্যে কটসম্যান সিনড্রোম, আর হচ্ছে এই, ঠিক আছে। আচ্ছা, ডিউরিং হিমোগ্লোবিন ফরমেশন কম্পোনেন্ট ইজ রিকর্ড, দেখেন এই প্রশ্নের আগে বোঝার চেষ্টা করেন এখানে কি কি আপনার ম্যাটেরিয়াল লাগবে, র ম্যাটেরিয়াল লাগবে, সেটা কিন্তু আপনার কাছে চাই নাই। বলা হয়েছে যে একটা হিমোগ্লোবিন যখন ফরমেশন হবে, ফরমেশন হতে হতে আমরা কোন কোন কম্পোনেন্ট গুলা তার কোনো না কোনো স্টেপে পাবো। ঠিক আছে? তো আমরা জানি হিমোগ্লোবিন সিনথেসিস হয় কি দ্বারা? একটা হচ্ছে গ্লাইসিন আর একটা হচ্ছে সাকসিনাইল কো ওই দ্বারা। তার মানে এই ২ টা তো অবশ্যই আমাদের কিন্তু ট্রু। আচ্ছা, পরবর্তীতে দেখেন ২ টা গ্লাইসিন আর হচ্ছে ২ টা ১ম হচ্ছে ২ টা গ্লাইসিন এবং ২ টা সাকসিনাইল কো এড হয়ে পাইরুল তৈরি হয়। এই ৪ টা পাইরুল মিলে তৈরি করা হয় প্রোটোপরফাইরিন 9, হ্যাঁ? এই দেখেন প্রোটোপরফাইরিন 9, তার মানে দিস ইজ অলসো ট্রু। এবং পরবর্তীতে এটা যখন হয়ে যায় তখন এটা কি তৈরি করে? এটার সাথে প্রোটোপরফাইরিনের সাথে যদি আমাদের Fe2+ যোগ করতে পারি, Fe2+ যোগ করতে পারি, তখনই আমরা সেটাকে বলি হচ্ছে হিম। তার মানে কি? Fe3+ ইজ ফলস, রাইবোজোম ইজ ফলস। রাইবোজোমের আপনার এমনিতে যেহেতু প্রোটিনের একটা রোল আছে এবং এখানে রোল আছে, ফাংশন আছে। কিন্তু দেখেন এরা কিন্তু ছেড়া চায় না। বলছে ডুরিং হিমোগ্লোবিন সিনথেসিস কোন কোন কম্পোনেন্ট আমাদের প্রয়োজন হবে বা কোন কোন কম্পোনেন্ট আমরা পাবো ডুরিং হিমোগ্লোবিন সিনথেসিস। তার মানে আমরা রাইবোজোম তো কোনো কম্পোনেন্ট না, তাই না? আ ফেরিক অ্যাসি ফেরিক ইয়া তো আমার দরকার নাই। Fe3+ তো দরকার নাই। আমার দরকার কি Fe2+, তাই না? মনে রাখবেন ১ম এ আমাদের সাকসিনাইল ২ টা সাকসিনাইল কো এর সাথে যুক্ত হলো কি? ২ টা গ্লাইসিন। ২ টা সাকসিনাইল কো এন্ড গ্লাইসিন মিলে তৈরি হলো ৪ টা পাইরুল। এই ৪ টা পাইরুল মিলে সরি তৈরি হলো পাইরুল, এবং এরকম করে ৪ টা পাইরুল মিলে তৈরি হলো প্রোটোপরফাইরিন। এই প্রোটোপরফাইরিনের সাথে যখন হচ্ছে আমাদের কি যুক্ত হবে? হিম যুক্ত হবে। সরি Fe2+ যুক্ত হবে, তখন তৈরি হবে হিম। এই হিমের সাথে যখন গ্লোবিন বা পলিপেপটাইড যেই আ চেইন গুলো আছে, চেইন গুলো যুক্ত হবে, তখন আমাদের তৈরি হবে হিমোগ্লোবিন চেইন। এই হিমোগ্লোবিন চেইন যখন অনেকগুলা চেইন, মনে করেন ২ টা আলফা চেইন, ২ টা বেটা চেইন মিলে যখন তৈরি হবে তখন বলব হিমোগ্লোবিন এ। আবার যখন আমাদের ২ টা আলফা চেইন এবং ২ টা গামা চেইন হবে তখন আমরা বলব হিমোগ্লোবিন এফ। এগুলো হচ্ছে আমাদের ইসে ভেরিয়াস ম্যাটেরিয়াল। দেখেন এটা কিন্তু আমাদের কি বলে? ভেরিয়াস ম্যাটেরিয়াল, যে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন লাগে, আয়রন লাগে, কপার লাগে, কোবাল্ট লাগে, ভিটামিন সি, ভিটামিন এই সেই। কিন্তু এগুলো কিন্তু ম্যাটেরিয়াল চাই নাই। যদি বলতো যে কি ম্যাটেরিয়াল লাগে তখন কিন্তু সবগুলো ফলস হইতো। ম্যাটেরিয়াল লাগবে এগুলা। এগুলো কিন্তু ওইগুলো কিন্তু ম্যাটেরিয়াল না। ঠিক আছে? পরবর্তীতে আমার যে প্রশ্নটা আছে, ESR is means the erythrocyte sedimentation rate in test, it is a test in it is a test that indirectly measure the level of the certain proteins in the blood, and ভেরি হাই ইএসআর ইজ ফাউন্ড। দেখেন এখান থেকে ইএসআর থেকে আমাদের প্রতিবারই প্রায় প্রশ্ন, কোনো না কোনো প্রশ্ন আমাদের কিন্তু চলে আসে এবং আমাদের জন্য হিউজ ইম্পোর্টেন্ট এটা। ইএসআরটা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। আমরা ১ম এ কি পড়ব? ইএসআর মানে কি? এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট আসলে কি ক্ষেত্রে বাড়ে, কি ক্ষেত্রে কমে, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এবং এই বাদে আরো জানতে হবে কোথায় আ ভেরি হাই হয়, এবং আরেকটা জিনিস জানতে হবে এটার ডায়াগনস্টিক ভ্যালু আসলে কোথায় আছে। ২ টা ডিজিজে এটার মেইনলি ডায়াগনস্টিক ভ্যালু আছে। ডায়াগনস্টিক ভ্যালু কি? আমরা সেটা একটু পরে বলতেছি। দেখেন ইএসআর ফরমেশন কখন বাড়বে? আপনি যদি ইয়ার দিকে দেখেন, আমাদের ইএসআর হচ্ছে ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন, মানে হচ্ছে আরবিসি। ধরেন এই যে হচ্ছে আমাদের একেকটা আরবিসি, এই যে একটা আরবিসি, এই যে করে হচ্ছে আমাদের আরবিসি। ঠিক আছে? একটা ডিফারেন্স, একটা ডিসট্যান্স এ থাকে। যখন এই আরবিসি গুলো একই সাথে হয়ে যায়, একই সাথে হয়ে যায়, একটার সাথে একটা যদি গায়ে লেগে যায়, একটার সাথে একটা গায়ে লাগে, একটার সাথে একটা গায়ে লাগে, একটার সাথে একটা গায়ে লাগে, একটার সাথে একটা গায়ে লাগে। যদি গায়ে লেগে যায় তখন এর সেডিমেন্টেশন রেটটা বাড়ে। কথা বুঝতে পারছেন? যখন এটা এই যে একটা টার্ম আছে, এই টার্মটাকে বলা হচ্ছে রোলাক্স ফরমেশন। আচ্ছা স্পেলিং আমি ভুল হইতে পারে। রোলাক্স ফরমেশন বা রোলাক্স, হ্যাঁ? যখন যখন এই আরবিসি গুলো একটা একটা একে অপরের সাথে জোড়া লাগবে বা একে অপরের সাথে অ্যাটাচ হয়ে যাবে তখন এটা রোলাক্স ফরমেশন বলা হয়। এই রোলাক্সটাই যখন ফরমেশন হবে তখন এই সেডিমেন্টেশন এটার পরিমাণটা বাড়বে। তার মানে এটা তাড়াতাড়ি সেডিমেন্টেশন হবে। তখন সেডিমেন্টেশন হইতে পারে কিসের ক্ষেত্রে? এবারে রোলাক্স ফরমেশন হইতে পারে কিসে যে রোলাক্স ফরমেশন হতে পারে আমাদের যখন হচ্ছে সার্টেন প্রোটিন, দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে, যখন হচ্ছে সার্টেন প্রোটিন ইনক্রিজ করে। সার্টেন প্রোটিনের মধ্যে এটার মধ্যে কি আছে? সার্টেন প্রোটিনের মধ্যে এটার মধ্যে আমাদের ১ নম্বরে আমরা যদি দেখি এটা ফাইব্রিনোজেন আছে, গামা-গ্লোবিন আছে। যখন এই প্রোটিন গুলো যখন ইনক্রিজ করবে মেইনলি তখনই কিন্তু আমাদের এটা রিসেপ্টর ইনক্রিজ
করবে। আরো কিছু কারণ আছে যখন হচ্ছে আমাদের পলিসাইথেমিয়া হবে। দেখেন, এখন আপনি চিন্তা করেন, আপনি বলতেছেন সেডিমেন্টেশন রেট। পলিসাইথেমিয়াতে কি হবে? আপনার এই আরবিসির পরিমাণ বৃদ্ধি পাবে। যখন যেহেতু আরবিসির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার তার সেডিমেন্টেশন রেটও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই না? কিন্তু যখন অ্যানিমিয়া হবে তখন তার এমনি ইয়ার পরিমাণ কম। দূরে একেকটা করে আরবিসি আছে। তো তখন তার সেডিমেন্টেশন রেটটা কি হবে? অবশ্যই রিডিউস করবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যে প্রশ্ন, এটা হচ্ছে কথা। তারপর পিসিবি যদি বাড়ে মানে বড় যদি হয় তখন সেডিমেন্টেশন হয়, এরকম ব্যাপার আছে। আপনার ইয়াতে আপনি এই জিনিসগুলো পাবেন। ডিহাইড্রেশন এর ব্যাপার আছে। তো হচ্ছে এগুলো হচ্ছে আপনি খালিকে পাবেন। খালিক থেকে একবার একটু দেখবেন। পরবর্তীতে যে প্রশ্ন বলছে, প্রশ্নটা বলছে ভেরি হাই কোথায়? দেখেন, পলিসাইথেমিয়াতে কিন্তু আমাদের কি হবে? অবশ্যই ইয়া কিন্তু আমাদের হয়। আ এএসআর কিন্তু ইনক্রিজ করে। বাট নট ভেরি হাই। মাল্টিপল মায়োলোমাতে ভেরি হাই। কেন? কারণ মাল্টিপল মায়োলোমা কি? আপনাদের এখানে বেশি পরিমাণ প্লাজমা প্রোটিন সিনথেসিস হবে। আর যেহেতু বেশি পরিমাণ প্লাজমা প্রোটিন সিনথেসিস হচ্ছে, তার মানে আপনার কি হচ্ছে? এখানে রোলাক্স ফর্মেশন বাড়তেছে, রোলাক্স ফর্মেশন হলে সেডিমেন্টেশন বাড়তেছে। টিউবারকুলোসিস সেম, এখানে আপনার ইনফেকশন এর কারণে এখানে প্রোটিন ও ফাইব্রিনোজেন এই প্রোটিনগুলো চেয়ে বেশি সিনথেসিস হয়। তখন এটা আমাদের সেডিমেন্টেশন রেটটা বেশি ইনক্রিজ করে। কনজেনিটাল সায়ানোটিক যেটা আছে, এখানে আমাদের ইজ নরমাল। আর হচ্ছে এপ্লাস্টিক অ্যানিমিয়া, প্রত্যেকটা অ্যানিমিয়াতে আমাদের কি হয়? এটা এপ্লাস্টিক অ্যানিমিয়াতে ইজ নট ভেরি হাই। আর কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের সাথে অ্যানিমিয়ার কোনো আর ইএসআর এর কোনো সম্পর্ক নাই। এখন এখান থেকে আমাদের কি মনে আছে? এখান থেকে দেখেন এই সিভিয়ার ইনফেকশন এর মধ্যে পড়বে হচ্ছে টিউবারকুলোসিস। দেখেন এখানে সিভিয়ার ইনফেকশন থাকলে পরীক্ষায় কিন্তু টিউবারকুলোসিস বারবার আসে। এখানে কিন্তু মনে রাখবেন টিউবার ওলেসিস আরোগুলো আছে জায়ান্ট সেল আর্টারাইটিস আরেকটা আছে ম্যালিগন্যান্সি। আচ্ছা, এখন ESR রিমেইনস ইন ইম্পোর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ন ইস অনলি ফর কি আছে পলিমাইলজিয়া রিউমেটিকা আর একটা আছে টেম্পোরাল আর্টারাইটিস। এবং জানি টেম্পোরাল আর্টারাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেন্টিস্ট্রি আমাদের জায়ান্ট সেল আর্টারাইটিস বা টেম্পোরাল আর্টারাইটিস যে যেটাকে বলা হয়। তো এইটার জন্য কিন্তু আমাদের এটা বেশি ভেরি মাচ ইম্পোর্টেন্ট আমাদের এটা অবশ্যই জানতে হবে, অবশ্যই পারতে হবে। এখন দেখেন কেন এই ২ টার কথা বলা হচ্ছে যে এই ২ টাতেই আছে। এটা কিন্তু আপনি যদি কাউসানটা দেখেন, কাউসানে কিন্তু এই কথাটা আছে যে আপনার ESR এর হচ্ছে কোন ডিজিজ কোথায় হচ্ছে আমাদের কি আছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ন আছে বা কোথায় হচ্ছে আমাদের এটা ডায়াগনস্টিক একটা ভ্যালু আছে। ঠিক আছে? তো পরবর্তীতে যে প্রশ্নটা বলা হয়েছে যে পলিমেলজিয়া রিউমেটিকা আর একটা হচ্ছে টেম্পোরাল আর্টাইটিস এটার মধ্যে আছে। কেন? কারণ এই জিনিসটা হচ্ছে কোনটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে কিনা, কোনটা ডায়াগনস্টিক এ আমাকে কতখানি হেল্প করে এটা ডিপেন্ড করেছে ২ টা জিনিসের উপর। একটা হচ্ছে কি সেনসিটিভিটি, আরেকটা হচ্ছে স্পেসিফিসিটি। ঠিক আছে? সেনসিটিভিটি কি একটা আর স্পেসিফিটি কি একটা হচ্ছে আপনার ট্রু পজিটিভ দা মানে এ যদি বলে যে ধরেন জিনিসটা হচ্ছে এরকম, আপনি এরকম খুব কম ডিজিজ আছে যেটা আপনি ESR হাই পেলে বলতে পারবেন যে এটা এই ডিজিজই হয়েছে। ঠিক আছে? আবার EHR যদি লো থাকে তখন আপনি বলবেন যে না এই ডিজিজ এটা হয়ই নাই। ঠিক আছে? যদি আমরা এই জিনিসটার উপরে আমরা হচ্ছে স্পেসিফিটি অ্যান্ড সেনসিটিভিটি হিসাব করি। এই মধ্যে ২ টা যে ডিজিজ আছে পলিমায়ালজিয়া আপনার যখন হচ্ছে ডিপিএস টা পড়বেন বা এই যে বায়োস্টার পড়বেন তখন একটু সেনসিটিভিটি স্পেসিফিটি সম্বন্ধে আরেকটু জানতে পারবেন। তো পলিমায়ালজিয়া রিউমেটিকা টেম্পোরাল আর্টাইটিস এর মধ্যে হচ্ছে এটার হাই এই ২ টাই হাই হওয়ার কারণে তো তখন হচ্ছে আমরা এটাকে কি বলি এর একটি ইনফ্লুয়েন্সিভ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ন ইস রিমেইন। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন, "দ্য ফিচার অফ দ্য হেমোলাইসিস ইন দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম" দেখেন প্রশ্নটা একটু কঠিন এবং একটু কিন্তু সমস্যা, হ্যাঁ? বলা হয়েছে কোথায় আমি হেমোলাইসিস এর ফিচার কি? হেমোলাইসিস এর ফিচার কি? বাট এখানে কিসের কথা বলছে? পেরিফেরাল ব্লাড। পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম এর মধ্যে আমরা পেরিফেরাল ব্লাড এর মধ্যে আমরা কি পাবো? দেখেন আপনার হেমোলাইসিস হলে সেখানে কি হবে? বেশি করে আমাদের রেড সেল ডিস্ট্রাকশন হচ্ছে, তাই না? এখন রেড সেল ডিস্ট্রাকশন যখন হচ্ছে তখন আমাদের এখানে কি চলে আসবে? রেটিকুলোসাইটোসিস আসবে। রেটিকুলোসাইট আসবে এবং রেটিকুলোসাইট কি করবে? এটাকে আমরা তখন বলব যে রেটিকুলোসাইটোসিস এবং এই রেটিকুলোসাইটোসিস ইজ রেসপন্সিবল ফর এই পলিক্রোমাটিক সেল বা পলিক্রোমাটাসিয়া বা পলিক্রোমাটিক সেল। ঠিক আছে? আমরা যখন হচ্ছে এটাকে স্টেইন করব দেখেন, আমরা যখন এটাকে স্টেইন করব পলিক্রোমাটাসিয়া এই যে এই যে হেমাটোলজি যখন হচ্ছে আমরা কি করলাম? যখন আমরা একটা স্টেইন করলাম, স্টেইন করলে একটা বুলিশ একটা টিন্ট একটা স্টেইন নিল। ঠিক আছে? সাধারণত একটা বুলিশ টিন্ট নেয়ার কথা না। এটা হচ্ছে রেড দেয়ার কথা। আ সরি এটা হচ্ছে আপনার সাধারণত এই বুলিশ একটা স্টেইন নেওয়ার যেহেতু কথা না, এই কথা না নেয়ার কারণে কিন্তু দেখা যায় যে এটা আমাদের কি হয় রেটিকুলোসাইটের কারণে এটা নেয়। কেন নেয়? কারণ ওইখানে আমাদের এখনো কি থাকে কিছু পরিমাণ আরএনএ কিন্তু আমাদের রাইবোজোমাল রেসিডুয়াল আরএনএ থাকে। রেসিডুয়াল আরএনএ থাকার কারণে সে এই স্টেনটা নেয়। তখন আমাদের কিছু সেল দেখতে হয় একরকম আর এই আ আরবিসিটা এই রেটিকুলোসাইট দেখতে হয় হচ্ছে আরেক রকম। ঠিক আছে? তো এটার জন্য আমাকে তখন বলেছে পলিক্রোমাটাসিয়া। ঠিক আছে? আচ্ছা দেখেন এই যে পলিক্রোমাটাসিয়া এই যে polychromatism is found in hemolysis is young blood cell and reticulocyte is the present ঠিক আছে?
কিছু ক্ষেত্রে পলিক্রোমাসে পাওয়া যায় হেমোলাইসিস অ্যাকুটিউমেন্টাস দ্যাটস ইন কেস রেড সেল টানল। আচ্ছা, পরবর্তীতে কি বলেছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক সেল। আমরা যখন হচ্ছে অ্যানিমিয়ার যখন হচ্ছে ক্লাসিফিকেশন পড়ি তখন ১ম যে ক্লাসিফিকেশনটা পড়ি সেটা হচ্ছে এমসিবি আর এমসিএইচ আর হচ্ছে এমসিএইচসি, এই ৩ টার উপরে ডিফারেন্স করে। তখন কিন্তু আমাদের এই অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি থ্যালাসেমিয়া এগুলো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রাখলো। এই হেমোলাইসিসকে রাখা হয়েছিল কোথায়? নরমোসাইটিক নর্মোক্রোমিক, যেটা কোনো পরিবর্তন হবে না। তার মানে দিস ইজ ফলস। মাইক্রোস্পোসাইটিস কিন্তু আমাদের এখানে থাকবে। মাইক্রোস্পোসাইটিস আমাদের কিন্তু থাকবে। স্পোসাইটিক সেল কিন্তু আমাদের এখানে থাকবে কেন? কারণ এই যে সেলগুলো আছে সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে ডেন্স সেল এবং নো সেন্ট্রাল এন্ড দ্য পোলার এরিয়া, এর জন্য এটা হয়। এবং আমরা জানি যখন হচ্ছে আমাদের হেরিডিটি স্পোসাইটিস হয় তখন কিন্তু আমাদের হেমোলাইসিস কিন্তু হয়। তো সেই হিসেবে আমরা এটাকে ট্রু দিতে পারি। টিয়ার ড্রপ সেল, ইলংগেটেড সেল এগুলো হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা পোস্ট স্প্লেনেক্টমি এইসবের মধ্যে পাওয়া যায়। ফ্র্যাগমেন্ট সেল অবশ্যই থাকবে, যেহেতু হেমোলাইসিস ফ্র্যাগমেন্ট সেল থাকবে। তার মানে এ, সি, ই ইজ ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। এই যে স্পোজাইটিস স্মল ডার্ক সেল ইজ সাজেস্ট অটোইমিউন হেমোলাইসিস অর দ্য হেরিডিটারি স্পোজাইটিস। ঠিক আছে? দেখছেন? এই যে এই লাইনটা একটু খেয়াল করেন। এই লাইনটা হেরিডিটারি স্মল ডার্ক সেল এন্ড সাজেস্ট দ্যাট অটোইমিউন হেমোলাইসিস। কোথাও না কোথাও হেমোলাইসিস হইছে অথবা হেরিডিটারি স্পোজাইটিস হচ্ছে। ঠিক আছে? আপনাকে এই লাইনটার জন্য একটু এটা কিন্তু রাখা। আপনার স্প্লেনেক্টমি আমরা কি পাবো? দেখেন এখানে একটু ইয়াতে একটু সমস্যা আছে। as per আপনার স্প্লেনেক্টমি আমরা কিন্তু টার্গেট সেল পাই। আমি মাত্রই বলতাম টার্গেট সেল আমরা আয়রন ডিফিসিয়েন্সি পাই, স্প্লেনেক্টমিতে পাই, স্পোসাইটিস আমরা পাবো। আচ্ছা, পরবর্তীতে আর কিসে পাবো? দেখেন আমরা যদি আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে এই যে স্পোসাইটিসে কিন্তু স্প্লেনেক্টমি আছে। তার মানে এটা ট্রু। ঠিক আছে? টার্গেট সেল এটাও ট্রু। এই যে পোস্ট স্প্লেনেক্টমি, তারপর রেড সেল ফ্র্যাগমেন্টস, রেড সেল ফ্র্যাগমেন্টস এটার মধ্যেও কিন্তু আমাদের কি আছে দেখেন, পোস্ট স্প্লেনেক্টমি কথাটা কিন্তু নাই। ঠিক আছে? তার মানে দিস ইজ ফলস। হল সেল ফরমেশন এটা অবশ্যই ট্রু। আরেকটা হচ্ছে কি বলেছে বাইট সেল, এটাও কিন্তু ঠিক আছে? আমরা জানি টার্গেট হচ্ছে একটা ইলংগেটেড টার্গেট সেল কোনটা? এটাকে বলা হচ্ছে আমাদের টার্গেট সেল। এই যে হচ্ছে আমাদের টার্গেট সেল। এটাকে বলা হচ্ছে আমাদের টার্গেট সেল। হুম? হুম। আমরা জানি একটা আরবিসি সাধারণত কি হওয়ার কথা ছিল? এমন হওয়ার কথা ছিল এবং এইখান থেকে হচ্ছে আমাদের মানে এইখান থেকে আমাদের ক্রোমাটিক হওয়ার কথা ছিল। মানে কালারটা নেয়ার কথা ছিল এবং এই সেন্টার এরিয়াটা একটু কম কালার হওয়ার কথা ছিল। বাট এর সেন্টার এরিয়াটা হচ্ছে কালার এবং এই বাকি যেই মাঝখানে যে জায়গাটা, এই পেরিফেরি এবং সেন্টারের সাথে একটা হাইপোক্রোমেটিক রিং থাকে। হাইপোক্রোমেটিক রিং থাকে। এই হাইপোক্রোমেটিক রিং যেটা থাকে এটাকে বলা হচ্ছে আমাদের টার্গেট সেল। এখন দেখেন জিনিসটা একটু খেয়াল করেন। এই যে একটা সেল মনে করেন এরকম, তার মাঝখানে হচ্ছে এরকম। আমরা যখন হচ্ছে তীর ধনুকের যখন আমরা খেলা দেখি অলিম্পিকে বা কোনো কিছু দেখি তখন কিন্তু এটাকে আমরা দেখলে কি মনে হয় যে টার্গেট সেলে কিন্তু এরকম থাকে। এটা থেকে ১০, তারপর ৯, তারপরে এরকম থাকে। দেখতে অনেকটা এরকম হয়। এর জন্য এটার নামকরণ করা হচ্ছে টার্গেট সেল। ঠিক আছে? টার্গেট সেল হচ্ছে আমরা পোস্ট পাবো, থ্যালাসেমিয়াতে পাবো, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতেও কিন্তু আমরা পাবো। দেখেন সেন্ট্রাল এরিয়া অফ দ্য হেমোগ্লোবিনাইজেশন। সেন্ট্রালি আপনার হেমোগ্লোবিনাইজেশন হবে। কিন্তু তারপরে ইট ইজ সারাউন্ডেড বাই দ্য হাইপোক্রোমাটিক রিং। ঠিক আছে? আর পরবর্তীতে রেড সেল ফ্র্যাগমেন্ট তো বললাম, স্পাইসাইটিস তো বললাম, হল সেল বডি ফর্মেশন এটা একটা ইনুকুলেশন বলা হয়। ঠিক আছে? স্মল রাউন্ড নিউক্লিয়ার রেমনেন্ট একটা সরি একটা হচ্ছে নিউক্লিয়ার রেমনেন্ট এখানে আরো থেকে যায়, যেটা হচ্ছে আমরা জানি ম্যাচিউর আরবিসি তে হচ্ছে আমরা সাধারণত কি থাকে না, ম্যাচিউর আরবিসি তে আমাদের সাধারণত হচ্ছে এটা থাকে না। কিন্তু এখানে এই ক্ষেত্রে আমাদের থেকে যায়। বাইট সেল হচ্ছে কি? বাইট সেল ইজ নাথিং। বাইট সেল হচ্ছে দেখতে অনেকটা কিসের কেমন হবে, এই যে হচ্ছে বাইট সেল। দেখেন প্রত্যেকটা আরবিসি গোল হলো, এই আরবিসি কিন্তু গোল না, মনে হচ্ছে এখান থেকে কিছু একটা কেউ একটা খেয়ে ফেলেছে। এই বাইট সেল আমরা অনেক জায়গায় পাই। আমরা পাই 6 পি ডিএইচপি যেটা আছে ফসফোডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, সেখানে আমরা বাইট সেল পাই। কারণ এখানে অক্সিডেটিভ হেমোলাইসিস এর কারণে এই বাইট সেল গুলো হয়ে থাকে। আরো কিছু কিছু পাই, যেমন হচ্ছে আমাদের অক্সিডেটিভ হেমোলাইসিস, তারপর আরো কিছু কারণ আছে, যেমন হচ্ছে আমরা যদি কোনো ড্রাগের কারণে এনএসআইডি রিঅ্যাকশনের কারণে আমরা বাইট সেল গুলো পেতে পারি। ঠিক আছে? মেকানিজম অফ দ্য হেপারিন এটা অবশ্যই এন্টিথ্রম্বিন 3 কে আমাদের অ্যাক্টিভেট করে। ইনহিবিট 8 and 10 এটাও আমাদের ট্রু। পরে হচ্ছে আমাদের কি বলা হয়েছে? ইনহিবিট দ্য থ্রোম্বিন ইনহিবিট থ্রোম্বিন অ্যাক্টিভেট ফাইব্রিনোজেন, এটাও ট্রু। কারণ এটা হচ্ছে আমাদের কি আছে আমি বলতেছি। আর হচ্ছে ইনহিবিট ফর্মেশন অফ দ্য থ্রোম্বিন ফ্রম প্রোথ্রম্বিন, এটাও ট্রু। আবার হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ কে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, এটা আবার কিন্তু ফলস। তার মানে এ বি সি ডি ইজ ট্রু, ই নাম্বার ইজ ফলস। এ বি সি ডি ইজ ট্রু, ই নাম্বার ইজ ফলস। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মেইনলি কাজ করে কি, এই যে মেইন ফাংশন করে হচ্ছে কিন্তু আমাদের এন্টিথ্রোম্বিন 3, এন্টিথ্রম্বিন 3।
থ্রোম্বিন আর লিখলাম এন্টিথ্রোম্বিন 3। এন্টিথ্রোম্বিন 3 হচ্ছে সেরিন প্রোটিয়েজের সাথে যোগ হয়। সেরিন প্রোটিয়েজের সাথে যোগ হয়। এই সেরিন প্রোটিয়েজের সাথে যোগ হয়ে কিছুটা মানে তখন হচ্ছে আমাদের থ্রম্বোস হতে দেয় না, ব্লাড ক্লটিং হতে দেয় না। এরকম কিছু ফাংশন করে। এই যে সেরিন প্রোটিয়েজের মধ্যে কি, কি আছে? সেরিন প্রোটিয়েজের মধ্যে ১ম এ যেটা মনে রাখতে সেটা হচ্ছে থ্রোম্বিন। থ্রোম্বিন, ঠিক আছে? এই থ্রোম্বিনের সাথে এড হয় আরো কিছু কার সাথে এড হয় দেখেন, এখানে বলে দেয়া আছে ৯, ১০, ফ্যাক্টর ৯, ১০ আর হচ্ছে 11 আর হচ্ছে 12, এগুলোকে বলা হচ্ছে আমাদের এগুলো এই সবগুলো হচ্ছে আমাদের সেরিন প্রোটিয়েজ। ঠিক আছে? আরো কিছু সেরিন প্রোটিয়েজ আছে, ট্রিপসিন, টাইসিন, এগুলো সেরিন প্রোটিয়েজ আছে। বাট এগুলো এইখান থেকে আসলে আমাদের ইম্পোর্টেন্ট না। আমাদের ইম্পোর্টেন্ট হচ্ছে এইগুলা। তো তখন এগুলো কি হবে? এই অ্যান্টিথ্রম্বিনটাকে এই হেপারিনের কাজটা করে কি? হেপারিনটা হচ্ছে আমাদের এই যে অ্যান্টিথ্রম্বিনের যে ফাংশনটা, যে থ্রম্বিনের সাথে এড হয় বা এই যে এদের সাথে এড হয়, এটাকে আরো বেশি ফ্যাসিলিটেট করে। দেখেন কথা একটু বলে দেয়া আছে। যে অ্যান্টিথ্রম্বিন is a circulating protease inhibitor that binds with serine protease in the coagulation system and blocking their activity as a clotting factor. ঠিক আছে? This binding is facilitated by the heparin. Heparin হচ্ছে এই কাজটাই করে। And occurring an anticoagulant that is a mixture of the sulfated polysaccharides, ঠিক আছে? And the clotting factor is inhibited, the active forms হচ্ছে এইগুলা। ঠিক আছে? আর হচ্ছে ফ্যাক্টর 8 ও কিন্তু এখানের মধ্যে আছে। পরবর্তী প্রশ্ন কোনটা? দ্যা কমপ্লিকেশন অফ দ্যা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন এর মধ্যে আসলে কমপ্লিকেশন গুলো কি, কি? কোয়াগুলোপ্যাথি, এখানে অবশ্যই কোয়াগুলোপ্যাথি হবে। কোয়াগুলোপ্যাথি হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। ১ নম্বর কারণ হতে পারে, একটা কারণ হতে পারে যে ডাইলুশনাল কোয়াগুলোপ্যাথি। যেহেতু হচ্ছে আমাদের বেশি পরিমাণে আসতেছে, মানে আ ব্লাডে আসতেছে, সেল যদি কম আসে তখন আমাদের ব্লাড কোয়াগুলেশন হবে। আচ্ছা, তার আগে বলেন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কি? ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলতে হচ্ছে আমরা সাধারণত ২ ভাবে এটাকে এক্সপ্লেইন করতে পারি। এটা হচ্ছে হোল ইউনিট অফ দ্যা ব্লাড। মানে হোল ইউনিট ব্লাড মানে হচ্ছে কি আমার পুরো শরীরে যত ব্লাড আছে এই ব্লাডটাকেই আমি ধরেন 5 to 6 লিটার, আই এম অ্যাডাল্ট পারসন। 5 to 6 লিটার যদি আমরা ব্লাডটাকে আ এক্সচেঞ্জ করি, ব্লাডটা যদি আমরা নতুন করে নেই যে উইথিন 24 আওয়ার্স, তখন আমরা এটাকে বলব হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। অথবা আরেকভাবে বলা যায় ১২ ঘন্টার মধ্যে হচ্ছে হাফ। অথবা অন্যভাবে বলা যায় ২৪ ঘন্টার মধ্যে, যদি আরেকভাবে বলা যায় যে ২৪ ঘন্টার মধ্যে 10 ভ্যাক্স এর মতো যদি আমরা নেই, মোর দ্যান 10 ভ্যাক্স, তখন এটাকে বলব হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে যে একটা হচ্ছে কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি এটা ডাইলুশনাল কোয়াগুলোপ্যাথি হতে পারে। কোয়াগুলোপ্যাথি এটা হচ্ছে কনজাম্পশন হতে পারে। কনজাম্পশনাল কোয়াগুলোপ্যাথি হতে পারে। তারপরে এটা কোয়াগুলোপ্যাথি হতে পারে যে আপনার যে হচ্ছে আমরা যেই আ যাতে ব্লাড ক্লট না বাড়ে যায়, স্ট্রো ব্লাডের জন্য যে আমরা যে সাইট্রেট দিচ্ছি, এই সাইট্রেটের কারণে আমাদের কি হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে এবং ক্যালসিয়াম ইজ এ আম মানে ইম্পোর্টেন্ট, এবং ক্যালসিয়ামের বাদে কিন্তু আমাদের প্রোথ্রম্বিন অ্যাক্টিভিটার ফরমেশন হয় না। প্রোথ্রম্বিন অ্যাক্টিভিটার ফরমেশন না হলে আমাদের থ্রম্বিনও আমরা পাই না। তো তার মানে সেখানে কিন্তু কোয়াগুলোপ্যাথি এভাবে কিন্তু হতে পারে। ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে হাইপোক্যালসিয়াম। হাইপোক্যালসিয়ামের কথা আমি অলরেডি বলে দিয়েছি। হাইপোক্যালসিয়ামের কথা আমরা সবাই জানি যে হাইপোক্যালসিয়ামেতে আমাদের কি হয়? হাইপোক্যালসিয়ামেতে আমাদের একটা জিনিসই হয় যে সেটা হচ্ছে আমাদের কেন হয়? সেটা হচ্ছে আমাদের এখানে সাইট্রেট ইউজ করা হয় এবং এই সাইট্রেট ইউজ করার কারণে আমাদের কি হচ্ছে এই আম ইস ইয়াটা উহু সোডিয়াম সাইট্রেট ইউজ করা। হ্যাঁ, ঠিক আছে? এই সোডিয়াম সাইট্রেট ব্লাডে যে ক্যালসিয়ামের সাথে যোগ হয়, ক্যালসিয়াম এর সাথে সাইট্রেট করে ফেললাম। তখন হচ্ছে আমাদের এখানে কি পাবো আমরা? আমাদের যে আয়োনাইজড যে ক্যালসিয়াম সেটা আমরা আর পাচ্ছি না, এভেইলেবল পাচ্ছি না। এই আয়োনাইজড ক্যালসিয়াম পাওয়ার কারণে আমাদের এখানে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে। হাইপোক্যালসিমিয়া ইজ দ্যা ফলস, হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপারথার্মিয়া এটা ফলস। হাইপারথার্মিয়া হয় না, এখানে আমাদের কোন কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে হাইপোথার্মিয়া। কি পাবো? হাইপোথার্মিয়া পাবো। এখানে কেন হাইপোথার্মিয়া পাবো? এটা একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে হচ্ছে স্টোরড ব্লাডটা থাকে, স্টোরড ব্লাডটা সাধারণত হচ্ছে আমরা কিসে রাখি? আমরা হচ্ছে ব্লাডে রাখি, মানে আ স্টোর করে রাখি কোল্ড একটা স্টোরেজে। তখন এই কোল্ড স্টোরেজ থেকে যখন আমরা বের করব, তখন দেখা যায় যে আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? যে আমাদের যেহেতু আমাদের ১ম এ ব্লাড কোয়াগুলেশন ১ম বলে যে আমাদের কিছুক্ষণ রুমে রেখে আমরা রুম টেম্পারেচার এনে তারপর এটা যদি মেইনটেইন না হয়, তখন আমাদের মানে হাইপোথার্মিয়া ডেভেলপ করার কিন্তু ভালো চান্সেস কিন্তু থাকে। কারণ আমাদের ব্লাডের টেম্পারেচার থেকে আমাদের যে স্টোর ব্লাড বা যে ব্লাড, তার টেম্পারেচারটা কম। এই কম হওয়ার কারণে আমাদের হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে। পরবর্তীতে যে আরেকটা আছে হাইপোক্যালেমিয়া। দেখেন হাইপোক্যালেমিয়া কিন্তু কম হয়। হাইপোক্যালেমিয়া ইস লেস কমনলি ফাউন্ড। হাইপোক্যালেমিয়া ইস লেস কমনলি অকার। এখানে মেইনলি হয় কিন্তু বেশিরভাগ সময় আমাদের পাই হচ্ছে হাইপারক্যালেমিয়া, হ্যাঁ? কিন্তু হাইপোক্যালেমিয়া আমরা পাইতে পারি। হাইপোক্যালেমিয়া আমরা পেতে পারি। হাইপারক্যালেমিয়া আমরা কেন পাবো? হাইপারক্যালেমিয়া আমরা পাবো হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা আ
আরবিসি তো আমরা স্টোর করে রাখছি। তখন এই যে আরবিসি, সে আরবিসি কিছু পরিমাণ আরবিসি কি হবে? লাইসিস হবে। লাইসিস হবে। এই লাইসিস হবার কারণে এবং এই সেলের মধ্যে আমাদের মধ্যে কি থাকে? সেলের মধ্যে আমরা জানি অনেক পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম আমাদের বেড়ে যাবে। পটাশিয়াম বের হবার কারণে আমাদের এখানে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে বা আমরা এটাকে বলবো হাইপার ক্যালিমিয়া। ঠিক আছে? আমরা হাইপোক্যালিমিয়া এখানে কম পাবো। হাইপোক্যালিমিয়া হতে পারে যদি রিয়ালি হাইপোক্যালিমিয়া হওয়ার লজিক করে হাইপোক্যালিমিয়া লজিক হচ্ছে কি আমাদের যদি কোনো কারণে আমরা যে হচ্ছে ডেক্সট্রোজ সাইট্রেট দিচ্ছি কি দিচ্ছি আমরা ডেক্সট্রোজ কন্টেনিং যে ফ্লুইড আমরা কিন্তু ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইডও কিন্তু আমরা দেই অ্যাজ এ অ্যান্টিকোয়াগুলিং মানে মানে ডেক্সট্রোজ কন্টেনিং যদি আমরা ফ্লুইড দেই সেই ফ্লুইডের কারণে আমাদের কি হলো ইনসুলিন রিলিজ হলো কি রিলিজ হয় আমাদের অনেক দিলে ইনসুলিন রিলিজ হয় এবং আমরা জানি ইনসুলিন কি করে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢোকায় দেয় ইনসুলিন কি করে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢোকায় দেয় এটা হচ্ছে সেল হ্যাঁ এই সেলের ভিতরে ঢোকায় দেয় সেলের ভিতরে ঢোকায় দিলে আমাদের এখানে কি পাবো না আমরা তখন আমাদের এই পটাশিয়াম অ্যামাউন্টটা কমে যাবে পটাশিয়াম কমে গেলে আমাদের এই সমস্যাগুলো ডেভেলপ করবে আচ্ছা পরবর্তী প্রশ্ন এ 28 years old woman presented with the bruising is a small dot with the larger patches in the body and following a snake bite on the back in the regarding the diagnosis is the parameter which will be reduced দেখেন আমাদের প্রথমে আমাদের ডায়াগনোসিস আসতে হবে পেশেন্টের কি হয়েছে পেশেন্টের কোনো না কোনো সমস্যা হচ্ছে কোয়াগুলোপ্যাথি বা এই ধরনের কোনো একটা সমস্যা হচ্ছে ক্লটিং কিছু না কিছু হচ্ছে এবং কিন্তু এটা কিভাবে হচ্ছে বলছে যে একদিন আগে আমাদের একটা স্নেক বাইট করছিল তারপর হচ্ছে আমরা এমন জানি স্নেক বাইট হচ্ছে একটা ভেনম এবং ভেনম ক্যান কজ ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন বা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি ঠিক আছে আহ, তো এই যে যদি প্রডিউস করে তখন আমরা এটাকে কি বলবো ডিআইসি এখন ডিআইসি তে কি কি রিডিউস করবে সেটা কথা প্লাটিলেট অবশ্যই রিডিউস করবে কেন প্লাটিলেট রিডিউস করবে মানে আমাদের এই যে সেলের মাঝখানে এখানে যে এখানে আমার মনে করেন ব্লাড ক্লটিং ফর্মেশন হচ্ছে এখানে আমাদের ব্লাড ক্লট ফর্মেশন হচ্ছে এখানে আমাদের ব্লাড ক্লট ফর্মেশন হচ্ছে তাই না ডিজেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন সব জায়গায় কোয়াগুলেশন হচ্ছে এই কোয়াগুলেশন হওয়ার কারণে এই প্লাটিলেটের পরিমাণ তো নির্দিষ্ট ছিল তাই না আমাদের মনে করেন 1.5 লাখ থেকে 3 লাখ বা 3 লাখ থেকে যেটা ছিল সেটা আমাদের কি হলো রিডিউস করলো সেটা আমাদের কি হলো এখানে ইউজ হয়ে গেল এখানে ইউজ হওয়ার কারণে এই প্লাটিলেট পরিমাণ কি করলো অবশ্যই আমাদের রিডিউস করবে প্ল্যাটের পরিমাণ আমাদের কি হবে রিডিউস করবে এপিটিটি এটা কিন্তু আমাদের ইনক্রিজ করবে এপিটিটি কেন ইনক্রিজ করবে আমাদের এই যে এটাকে কি বলে একটা একটা পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইপ পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন আমাদের যখন এই ক্লটিং ফ্যাক্টর গুলো আমাদের অন্য জায়গায় ব্যবহার হয়ে যাচ্ছে অন্য জায়গায় যদি ব্যবহৃত হয় তখন আমাদের কি হবে অবশ্যই আমাদের এই থ্রম্বোর ইয়াটা কিন্তু আমাদের অবশ্যই কি হচ্ছে ইনক্রিজ মানে তখন আমাদের এই থ্রম্বোপ্লাস্টিন এই ফর্মেশন হওয়া হইতে টাইমটা বেশি প্রয়োজন হবে দেখেন এখন এখানেও কিন্তু একটা ব্যাপার আছে আমরা জানি আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে হচ্ছে একটা হচ্ছে এক্সট্রিনসিক আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক যেটা আছে এটা রিলেটেড কিসের সাথে এপিটিটির সাথে তাই না দেখেন এখানে কিন্তু এপিটিটির কথা কিন্তু বলা হচ্ছে তাই না এখানে কিন্তু এপিটিটির কথা বলা হচ্ছে কারণ এই যে আমাদের ডিআইসি তে যেটা হচ্ছে এটা একটা ইন্ট্রিনসিক ভাবে আমাদের কিন্তু এটা হচ্ছে তাই না যে কোনো কারণে আমাদের এটা সমস্যা হচ্ছে পরবর্তীতে ফ্যাক্টর 5 এটা অবশ্যই আমাদের রিডিউস করবে যে কোনো ধরনের ফ্যাক্টরি আমাদের রিডিউস করবে ডি ডাইমার এটা হচ্ছে আমাদের ইনক্রিজ করবে কি বলা হয়েছে ডি ডাইমার এটা ইনক্রিজ করবে তার মানে এটা ইনক্রিজ করলো ফ্যাক্টর 5 ডিক্রিজ করলো ডি ডাইমার ইনক্রিজ করলো কেন ডি ডাইমার ইনক্রিজ করবে দেখেন এইখানে তো আমাদের তো 5 ইন ফর্মেশন হয়ে গেছে এবং 5 ইন ফর্মেশন হয়ে গেলে আমাদের ব্লাডে ফ্লোতে সমস্যা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে এই ব্লাডের ফ্লো যাতে আমাদের ঠিকঠাক থাকে তখন আমাদের এটার জন্য কি করা লাগবে এটাকে করা লাগবে ফিব্রিনোলাইসিস কি করা লাগবে ফিব্রিনোলাইসিস তাই না ফিব্রিনোলাইসিস এই ফিব্রিনোলাইসিসে যখন আমাদের ফিব্রিনোলাইসিস কি করবে প্লাজমিন করবে এই প্লাজমিনটাকে আমাদের প্লাজমিন কি করবে ফিব্রিনোলাইসিন বা এই ফিব্রিন যে ফর্মেশন আছে এটাকে ডিগ্রেড করবে বা ডিগ্রেডেশন করবে এই ডিগ্রেডেশনের একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে কোনটা ডি ডাইমার বাট ফাইব্রিনোজেন কিন্তু একটা নিজে হচ্ছে সে একটা হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর তার মানে এটা কি করবে ডিগ্রেড করবে কারণ অন্য সবখানে এটা তার ব্যবহৃত হয়ে গিয়েছে তার আমরা অনেক কিছু এখানে দেখলাম ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই যে ২ টা এপিডিটি আর হচ্ছে ডি-ডাইমার হচ্ছে ইনক্রিজ করলো। তার মানে এই ২ টা হচ্ছে ফলস। ডিসএবিলিটি ইজ এ কমপ্লিট অফ দ্য এ রেঞ্জ আন্ডারলাইনিং কজ স্ট্রোমা হইতে পারে, সিপস হইতে পারে, টোটোসমেন্ট হইতে ম্যালিগন্যান্সি হইতে পারে, বার্নস হইতে পারে। ঠিক আছে? এটা আরো কিছু ছিল সেটা আসে নাই। বাট কথা কিন্তু ওইটাই। আচ্ছা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি ইজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি প্রচুর কমন একটা প্রশ্ন অনেকবার আসে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আমাদের জানি আমরা হচ্ছে ৩ ধরনের ক্যাপিলারি আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, আরেকটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল ক্যাপিলারি। ঠিক আছে? আচ্ছা এখন এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিতে আমাদের কি, কি আছে? ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি পেন ইজ দ্য ব্রেন অ্যান্ড হচ্ছে এটা, তাই না? এই যে দেখেন glomerulus in the kidney is for fenestrated. Choroid plexus is true.
এই 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 যে যেগুলো আছে লিভার আর স্প্লিন যেগুলো আছে সায়েন্স ল্যাব, এগুলো হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ে, আমাদের হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারিস এর মধ্যে পড়বে, এই যে এটা এটা হুম। আর হচ্ছে কিডনি যেটা আছে, কিডনি হচ্ছে কিছুতে গ্লোমেরুলাসের মধ্যে হচ্ছে আমাদের ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি থাকে, বাট অন্যখানে আবার আমাদের ইয়াও থাকে, কি বলে সাইনোসয়েডাল ক্যাপিলারিসও থাকে। বাট আমার মতে এটা ট্রু দেয় কিন্তু বেটার। ঠিক আছে, এটা একটু ঝামেলা আছে এখানে। হ্যাঁ, সূত্র আপনার যেটা পড়ছেন সেটাই, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনোই দরকার নাই। এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, যেটা হচ্ছে আমাদের কোনো ওরকম কিছু পোর্স থাকবে, একটা কন্টিনিউয়াস একটা ক্যাপিলারি থাকবে, এখানে আমাদের ফেনেস্ট্রেশন থাকবে, ছোট 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 ফেনেস্ট্রেশন থাকবে, এখানে কিন্তু বেসমেন্ট মেমব্রেনটা ইনটেক্ট থাকবে, এখানে বেসমেন্ট মেমব্রেন ইনটেক্ট থাকবে না, এবং আমাদের বড় বড় আমাদের এখানে কি থাকবে, সাইনোসাইড থাকবে। ঠিক আছে, গ্যাপ থাকবে, গ্যাপ, এবং বেসমেন্টটা ডিসকন্টিনিউয়াস থাকবে, এবং লার্জ ফেনেস্ট্রেশন থাকবে। এখানে ফেনেস্ট্রেশন দেখেন স্মল, এখানে ফেনেস্ট্রেশন ইয়া ছোট, আর এখানে দেখেন খুবই ছিদ্র ছিদ্র পোর আছে, শুধুমাত্র কোনো ফেনেস্ট্রেশন নাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন পর বলা হয়েছে এ 60 years old boy's heart is a boy's heart rate is 140 beats per minute. What may be the cause? আমরা জানি 120 বা এর যদি বেশি হয়, আমরা 60 থেকে 100 যদি আমরা ধরি, বা 120 যদি আমরা বেশি চিন্তা করি, তখন সেটাকে আমরা বলা হচ্ছে যে অ্যাক্সিলারেটেড অফ দ্য হার্ট রেট, বা হার্ট রেট ইজ ইনক্রিজ। এখন হার্ট রেট ইনক্রিজের কজ কি কি, এখানে সেখানে যাচ্ছে ফিয়ার, ফিয়ার হলে আমাদের কি হয়, আরো প্যাডিকার্ডিয়া হয়, মানে প্যাডিকার্ড হলে আমাদের হার্ট রেট একটু কমে যায়, তার মানে প্যার ইজ ফলস। এক্সারসাইজ করলে আমাদের বাড়ে, ফিভারে আমাদের ইনক্রিজ করে, আর হচ্ছে হইতে পারে কি অ্যাঙ্গার। তার মানে এ আর হচ্ছে আমাদের ডি হচ্ছে ফলস, এ আর ডি হচ্ছে ফলস, আর বাকিগুলো হচ্ছে আমাদের এখানে ট্রু। ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দর করে বলা আছে, ডিক্রিজ ব্যারোডিসিপ্লিন অ্যাক্টিভিটি ইন আর্টারিজ, লেফট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি সার্কুলেশন। তারপর হচ্ছে ইন্সপিরেশন, এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার, তারপর হচ্ছে ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য আর্টারিয়াল রিসেপ্টর, মোস্ট পেইনফুল স্টিমুলি, হাইপোক্সিয়া, এক্সারসাইজ, এপিনেফ্রিন, থাইরয়েড, ফিভার, আর হচ্ছে ব্রেন ব্রিজ রিফ্লেক্স। একটা সূত্র আছে, একটা হচ্ছে বিএমআই ডেথ, আর হচ্ছে ইজ রেট ইজ ফলোড বাই দ্য ফাইন জিএস, ফাইন জিসিএস। আমরা জানি জিএসএস গ্লাসকো কমা স্কেল, খুব মনে রাখা খুবই সহজ, এবং জিসিএস স্কেল এটা খুব ফাইন স্কেল, এভাবে মনে রাখতে পারেন। কিন্তু এটা এভাবে এই কথাটা মনে রাখলেও আপনি মনে রাখবেন কোনটা, যে এটা হচ্ছে আপনার হার্ট রেটটাকে স্লো করে। দেখেন এখানে গ্রিপ আছে, আর পেয়ারও আছে উপর। হেমোডাইনামিক ইফেক্ট ইন হেমোডাইনামিক ইফেক্ট অফ ইন্সপিরেশন, ইন্সপিরেশনের ক্ষেত্রে আমাদের কি কি হেমোডাইনামিক ইফেক্ট আছে সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের হার্ট রেট কি করবে, হার্ট রেট অবশ্যই আমাদের পালস করে। ঠিক আছে, হার্ট রেট রাইজ করে। ব্লাড প্রেশার কত, ব্লাড প্রেশার ফলস করে, ব্লাড প্রেশার হচ্ছে আমাদের 10 মিলিমিটারের মতো ফলস করতে পারে। পরবর্তীতে বলেছে জেবিবি ফলস, এটাও ট্রু। হার্ট রেট স্লো না, হার্ট রেট আরো অ্যাক্সিলেটেড হয়। সেকেন্ড হার্ট ফিউজ না, সেকেন্ড হার্ট স্প্লিট হয়। অ্যান্ড প্রোলাং রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন, এটা true। দেখেন আমরা এবার এখানে আসি, আমাদের ইন্সপিরেশনের সময় কি হয়, আপনি একটা জোরে শ্বাস নিচ্ছেন, আপনি একটা জোরে শ্বাস নিলে আপনার পেটের, আপনার যে চেস্ট, মনে করেন এই যে হচ্ছে আপনার চেস্ট, তাই না, এর এই যে হচ্ছে আপনার সে ডায়াফ্রাম। আপনি ইন্সপিরেশনের সময় কি হবে, এইটা ডায়াফ্রামটা নিচে নামবে, তাই না? তো ডায়াফ্রাম নিচে নামলো, এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম, তখন এখানে এখানে ছিল মনে করেন, এখানে ছিল, এখন নিচে নেমে গেল। এখন নিচে নামলে এখানে কি হবে, ইন্টারথোরাসিক প্রেশার ডিক্রিজ করলো, হ্যাঁ। আবার অ্যাবডোমিনাল প্রেশার, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, ইনার প্রেশার ইনক্রিজ করলো। ঠিক আছে, এখন যখন আমরা ইন্টারথোরাসিক প্রেশার ডিক্রিজ করলো, ইন্টারথোরাসিক প্রেশার আমাদের ডিক্রিজ করলো, ইন্টারথোরাসিক প্রেশার যখন ডিক্রিজ করবে, তখন এটা যায় রিফ্লেক্ট করবে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। কোথায়, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটাও ডিক্রিজ করলো। এখন এই রাইট অ্যাট্রিয়ামের থেকে যেই এটা মনে করেন আমাদের রাইট অ্যাট্রিয়াম, হ্যাঁ, রাইট অ্যাট্রিয়ামে থেকে ব্লাড আসে, আমাদের জানি, আমাদের হচ্ছে এই ভেইন, যে হচ্ছে আমাদের সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এই ভেনা কাভা থেকে আমাদের ব্লাডটা আসে। তো আমাদের যখন এর প্রেশারটা রিডিউস হয়েছে, তখন এইখান থেকে আমাদের কি হবে, ব্লাডটা ব্লাডটা যে ব্লাড যে ড্রেন হওয়াটা আমাদের আবার আরো আরো ভালোভাবে হবে, বা আরো সুবিধা হবে আমাদের ব্লাডটা ড্রেন হইতে। এই ব্লাড যখন ড্রেন হবে, তার মানে সুপেরিয়র ভেনা কাভার ব্লাড আমরা তাড়াতাড়ি পাবো, বা আমাদের খুব মানে কোনো অবস্টেকল ছাড়া আসতেছে, যখন অবস্টেকল ছাড়া আসতেছে, তখন আমাদের কি হবে, এই যে আর ভেনাস প্রেশার, এই যে ভেনাস প্রেশার বা এই যে রাইট অ্যাট্রিয়াল প্রেশার, ডিরেক্টলি আমাদের সাথে হচ্ছে রিফ্লেক্ট করে কোনটার সাথে, জেভিপি বা হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার। যখন জুগুলার ভেনাস প্রেশারটা, যেহেতু আমাদের এইখানে প্রেশারটা কম, প্রেশারটা কমার কারণে ব্লাড ভালোভাবে ড্রেন হচ্ছে, সেই হিসেবে আমাদের জুগুলার ভেনাস প্রেশারটার কি হবে, মানটা ফল করবে।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জুগুলার ভেনাস পেশানের লজিক। তারপর হচ্ছে আমাদের ইন্সপিরেশন, হার্ট রেট স্লো হবে, হার্ট রেট স্লো হবে না, হার্ট রেট হবে অ্যাক্সিলারেটেড হবে। হবে কেন অ্যাক্সিলারেট হবে? আমাদের আগেই বলেছি, আমাদের ইন্টারথোরাসিক প্রেশার হচ্ছে আমাদের ডিক্রিজ করছে, আর ইন্টা অ্যাবডোমিনাল প্রেশার আমাদের ইনক্রিজ করছে। ইন্টা অ্যাবডোমিনাল প্রেশার যখন ইনক্রিজ করবে তখন আমাদের কি হচ্ছে, এই চারপাশ থেকে যে ইয়াগুলো আছে, মানে মানে ব্লাড যেগুলো আছে, ব্লাড গুলো আমাদের তাড়াতাড়ি করে আমাদের কি হবে, ভেনাস রিটার্ন হতে, বা আমাদের মানে যে ফিলিং টাইম, যে ফিলিং যে টাইমটা আছে, ফিলিং টাইমটা ডিক্রিজ করবে। ফিলিং টাইম ডিক্রিজ করলে আমাদের কি হবে, অবশ্যই হার্ট রেটটা ইনক্রিজ করবে। সেকেন্ড হার্ট সাউন্ড ফিউজ হবে না, সেকেন্ড হার্ট সাউন্ড হবে কি, স্প্লিট হবে। আর এক্সপ্রেশনের সময় হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড ফিউজ হয়। ঠিক আছে, এই যে। আচ্ছা, এখন আহ, এখানে কেন আপনার মানে এই সেকেন্ড হার্ট সাউন্ডটা স্প্লিট হওয়ার কারণ কি? সেকেন্ড হার্ট 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 সাউন্ডটা স্প্লিট হওয়ার কারণ একটাই, যখনই হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম খুব তাড়াতাড়ি হচ্ছে, রাইট অ্যাট্রিয়াম যখন তাড়াতাড়ি হচ্ছে, আমরা জানি আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে দুইটা দ্বারা সাউন্ড হয়, একটা হচ্ছে পালমোনারি আর একটা হচ্ছে অ্যাওর্টিক। হ্যাঁ, এখন যেহেতু এটা একটা হচ্ছে আমাদের অ্যাওর্টার যেই ভালভটা আছে সেটা, এখন দেখেন, যখনই হচ্ছে আমাদের রাইট হার্ট সাউন্ড, রাইট হার্টে আমাদের খুব তাড়াতাড়ি হয়েছে, সবকিছু হয়েছে, তখন আমাদের এই যে যে আবার ওই পাশ থেকে আমাদের ইয়াটা কম আসতেছে, তখন আমাদের এই দুটার একই সাথে ইয়াটা হচ্ছে না, কি কি বলে, একই সাথে আমাদের ক্লোজটা হচ্ছে না। তার মানে তখন আমাদের কি সমস্যা হচ্ছে, দুটো আলাদা আলাদা সময় হওয়ার কারণে আমাদের একটা আগে একটা একটু আগে হচ্ছে, একটা একটু পরে হচ্ছে। কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে সেটা আমি এখন বলতে চাচ্ছি না, কারণ পরবর্তীতে আমাদের এই নিয়ে আরেকটা প্রশ্ন আছে, আমরা সেখানে এটা বলবো। ঠিক আছে, যাই হোক, এবং পোলাং আরপি রিজেকশন এখানে কিন্তু বলে দেওয়া আছে, ইন্সপিরেশন পোলাং দা রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন ডায়াস্টলিক ভলিউম ইজ ডিপেন্ডস অন, ইন ডায়াস্টলিক ভলিউম আসলে কিসের কিসের উপর ডিপেন্ড করে? ইন ডায়াস্টলিক ভলিউমটা কোনটা? আমাদের হার্ট যখন হচ্ছে, ব্লাডটা যখন হচ্ছে আমাদের ডায়াস্টল হয়, তার মানে হচ্ছে হার্ট ব্লাড যখন আমাদের হার্টে আসে, এই আসার পরে যতটুকু ব্লাড সর্বোচ্চ একটা সময় থাকে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ইনডাস্ট্রিক ভলিউম। ইনডাস্ট্রিক ভলিউম হওয়ার পরবর্তীতে কি হবে, আমাদের হচ্ছে ইজেকশন শুরু হবে, তখন থেকে হচ্ছে আমাদের এটা ব্লাড তখন রিডিউস করা শুরু করবে। এখন ইনডাস্ট্রিক ভলিউম যেটা আছে সেখান থেকে আমাদের কি হবে, যেটা আমরা যখন ইজেকশন হলো, ইজেকশনের পরবর্তীতে যেটা আমাদের চলে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো, স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম চলে যাওয়ার পরে যেটাকে বলবো থাকবে সেটাকে বলবো ইন সিস্টোলিক ভলিউম। ঠিক আছে, এখন দেখেন, ইন সিস্টোলিক ভলিউমের জন্য কোনটা ডিপেন্ড করে, এই স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে, কিন্তু এই ইন ডায়াস্ট্রিক ভলিউমের সাথে কিন্তু স্ট্রোক ভলিউমের কোনো সম্পর্ক আছে, যে ইন ডায়াস্ট্রিক ভলিউম বেশি হলে স্ট্রোক ভলিউম বেশি হয়, কিন্তু এভাবে রিলেট করে না যে আসলে স্ট্রোক ভলিউমের উপর কিন্তু আমাদের ইন ডায়াস্ট্রিক ভলিউমটা ডিপেন্ড করতেছে না। তো আমাদের প্রথম যে প্রশ্নটা, অপশনটা বলছে বলছে যে ভেনাস রিটার্ন। দেখেন, ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে তো ইন্ডাস্ট্রিক ভলিউম অবশ্যই অবশ্যই বাড়বে, এটা নিয়ে তো আর কোনো আহ, চিন্তা ভাবনা করার কিছু নাই। কিন্তু ইজেকশন ফ্র্যাকশনের সাথে কি কোনো সম্পর্ক আছে? ইজেকশন ফ্র্যাকশনের সাথেও কিন্তু আমার কোনো সম্পর্ক কিন্তু না, এটা ফলস হবে, এটা একটু ভুল আছে। হ্যাঁ, জেনারেশন অফ দ্য রিদমের সাথে সম্পর্ক নাই, রিল্যাক্সেশন অফ দ্য অ্যাট্রিয়ামের সাথে নাই, এটা কিসের সাথে সম্পর্ক আছে, কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়াম আর ফিলিং টাইমের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক আছে। যেহেতু রিল্যাক্সেশন অফ দ্য অ্যাট্রিয়ামের কথা বলছে, তার মানে দিস ইজ ফলস, ফিলিং টাইম এই দিস ইজ ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেটা। ফিলিং প্রেশার, ফিলিং টাইম, কার্ডিয়াক ডিস্টেনেবিলিটি, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, আর হচ্ছে ইন্টারথোরাসিক প্রেশার। দেখেন, ইন্টারথোরাসিক প্রেশার বাড়লে কমলে কিন্তু আমাদের ইনডাস্ট্রিক ভলিউমটা বাড়ে কমে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, আর ভি ভি 7 নম্বর আছে ভি আর বা হচ্ছে ভেনাস রিটার্ন। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখেন, একটু কঠিন প্রশ্ন। প্রথমে এখানে বলা হয়েছে, দেখেন, এই প্রশ্ন নিয়ে একটু সমস্যা হতে পারে। দেখেন, কারণ আমাদের যে পটাশিয়ামের যে মানটা সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা সাধারণত জানি হচ্ছে 3.5 to 5.5, আবার কোথাও কোথাও বলে দেওয়া আছে 3.5 এর কথা না বলে কোথাও কোথাও বলেছে হচ্ছে আমাদের 4 to 5.5। এখন 4 to 5.5 যেহেতু বলেছে, তো আমরা তো এটাকে আর অস্বীকার করতে পারি না, তাই না? তো এখন আমরা এটাকে কিন্তু, যদি আসে তো আমাদের এটা সেভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো দেখেন কি কি হবে। এখন যেহেতু এটা 3.5, এটা মানে এটাকে কি ইন্ডিকেট করতেছে, এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে আমাদের এটা হাইপোক্যালিমিয়া, তাই না? হাইপোক্যালিমিয়া, তাই না? এখন হাইপোক্যালিমিয়া যদি হয় তখন কি হবে, টলটি আমরা পাই হাইপার ক্যালিমিয়াতে, তার মানে আমাদের প্রথমে এটা ফলস হয়ে গেল। হ্যাঁ, এবং এসটি ডিপ্রেশন পাই আমরা হাইপোক্যালিমিয়াতে। ঠিক আছে, এবং পরবর্তীতে পিয়ার ইন্টারভেল কিন্তু আমাদের হাইপোক্যালিমিয়াতে ইনক্রিজ করে। আমরা জানি পিয়ার ইন্টারভেল সাধারণত থেকে 0.16 সেকেন্ড, কিন্তু আমাদের যখন হাইপোক্যালেমিয়া হয় তখন এটা আরো ইনক্রিজ করা হয় 0.2 সেকেন্ড। প্রমিনেন্ট ইউ ওয়েভ কিন্তু আমরা এখানে পাবো, আর টি ওয়েভ ইনভার্টেড কিন্তু আমরা এখানে পাবো না। কেন পাবো না?
টি ওয়েভ ইনভার্টেড হয় যখন হচ্ছে আমাদের সিভিয়ার হাইপোক্যালেমিয়া হয়, বা যখন হচ্ছে আমাদের এটার মান হয় কত, 2.5 এর নিচে, 2.5 এর নিচে, 3.5 এ কিন্তু আমরা এটা পাবো না, যেহেতু আমাদের এক্সাক্ট মান দেওয়া আছে এবং জ্ঞাননে কিন্তু আমাদের ঠিক এই জিনিসটাই আছে। দেখেন, এই যে হাইপোক্যালেমিয়া যখন হচ্ছে আমাদের 3.5 এর আশেপাশে থাকে, তখন আমরা কি পাবো, পিয়ার ইন্টারভেল পাবো হচ্ছে আমাদের 2 সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের নর্মালি ছিল হচ্ছে কত, 0.16 সেকেন্ড। ঠিক আছে। পরবর্তীতে দেখেন ইউটিউব ইফ দ্য, এই যে ইউএফ কিন্তু আমাদের এখানে দেখেন একটু পোলাং কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে। ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ইউএফটা কিন্তু আমাদের মানে একটু প্রমিনেন্ট হচ্ছে, কিন্তু আমাদের ইনারভেশন কিন্তু আমরা পাই নাই। কিন্তু হাইপোক্যালেমিয়া যখন আছে তখন কিন্তু আমরা এখানে একটু ইনারভেশন পাইতেছি। ঠিক আছে। দ্য টিওয়েভ ইজ দ্য ইনারভেটেড, দেখেন টিওয়েভ এখান থেকে যে এখানে যে হচ্ছে ইনারভেটেড হয়েছে, তাই না? আচ্ছা, পরবর্তীতে হচ্ছে স্টেকনেন হাইপোক্সিয়া। স্টেকনেন হাইপোক্সিয়া নিয়ে থেকে আমাদের প্রশ্ন আসলে ভুল করে বা কোনো কারণে দুইটা চলে আসছে। ঠিক আছে, একটা এসবিআইতে চলে আসছে, একটা এখানে চলে আসছে। স্টেকনেন হাইপোক্সিয়া ইজ কজড বাই, কি কি কজ থাকতে পারে স্টেকনেন হাইপোক্সিয়াতে? দেখেন, আমাদের হাইপোক্সিয়ার অনেকগুলো কজ আছে। হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, তারপর হচ্ছে এই স্টেকনেন হাইপোক্সিয়া বা হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া। ঠিক আছে। বা ইসকেমিক স্টেকনিক হাইপোক্সিয়া, বা এর নাম হচ্ছে ইসকেমিক হাইপোক্সিয়া। ঠিক আছে। কার্বন মনোক্সাইড পয়জনিং, এটার মধ্যে আমরা কোন ধরনের হাইপোক্সিয়া পাই? এটার মধ্যে পাই হচ্ছে আমরা অ্যানিমিক হাইপোক্সিয়া, তাই না? আর হচ্ছে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, এখানে আমরা পাই হচ্ছে স্টেকনিক হাইপোক্সিয়া বা শক। এখানেও আমরা পাবো হেমোরেজ, এখানেও আমরা পাবো হচ্ছে স্টেকনিন বা ইসকেমিক হাইপোক্সিয়া। দেখেন, ব্যাপারটা কি, হাইপোক্সিয়ার ডেফিনেশন কি? হাইপোক্সিয়ার ডেফিনেশন কি হচ্ছে কি, আপনার ব্লাড লেভেলে অক্সিজেন লেভেল কম যাচ্ছে। এখন ব্লাড লেভেল অক্সিজেন লেভেল কম অনেক কারণে যাইতে পারে, হ্যাঁ। আরেকটা হচ্ছে হিস্টোর যেটা আরেকটা আছে সেটা। তো দেখেন, প্রথম যে একটা কারণ হতে পারে, সে একটা কারণ হচ্ছে কি আমাদের হাইপোক্সিয়া, যেটা হচ্ছে পালমোনারি এডিমাতে আমরা যেটা পাই, যে আমরা বেশ ঠিকঠাক করে অক্সিজেন আমরা নিতে পারতেছি না, ঠিকঠাক করে আমরা অক্সিজেন লেভেলেই মানে ব্লাডে আমরা অক্সিজেন ঠিকঠাক করে দিতে পারতেছি না, তাই না? এটাকে বলবো আমরা হচ্ছে হাইপোক্সিয়া। কিন্তু ইসকেমিক হাইপোক্সিয়াটা কোনটা? ইসকেমিক হাইপোক্সিয়া হচ্ছে আমাদের ব্লাডে ঠিকঠাক অক্সিজেন আছে, কিন্তু আমাদের টিস্যু লেভেলে ব্লাড কম যাইতেছে। তো যেহেতু আমাদের এই যে অক্সিজেন যাওয়ার কথাই ছিল হচ্ছে আমার ব্লাড দ্বারা, যেহেতু ব্লাড কম যাইতেছে, তার মানে সেহেতু আমাদের এখানে অক্সিজেনও সিস্টেম অবশ্যই কমে যাবে। এটাকে বলা হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া বা হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া। এটা হচ্ছে আমাদের যে সব ডিজিজ হবে, যেসব ডিজিজ হচ্ছে আমরা ইসকেমিয়া পাবো, বা আমরা যেসব ডিজিজে হচ্ছে আমাদের যখন ব্লাড ঠিকঠাক করে যাচ্ছে না তখন যেগুলো। ঠিক আছে। ব্লাড আনপসিবল ইভেন ইসকেমিক হাইপোক্সিয়া ইন দ্য হার্ট ফেইলার, দ্য ব্লাড ইজ দ্য লাইং। ঠিক আছে। অ্যান্সার ওটাই, মানে আম, যেগুলো শক ধরনের আছে, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, যে কোনো কারণে আমাদের যদি কার্ডিওজেনিক হয় তখন আমাদের এটা হতে পারে, কার্ডিওজেনিক শকের কারণে হতে পারে শক, এটা হতে পারে হেমোরেজ হতে পারে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এ ল্যাবরেটরি ডায়াগনোসিস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ বাই। দেখেন, প্রথমে প্রশ্নটা কি বলা হয়েছে, বলা হয়েছে যে আপনি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং কিসের সাথে আপনি জিনিসটা ইয়া করবেন, অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ এটার সাথে কম্পেয়ার করবেন। এটা কম্পেয়ার যদি আপনি করেন, করলে আপনি মানে এটাকে কিভাবে দুটা থেকে ডিফাইন করতে পারেন? ইলেকট্রোফোরেসিসের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইলেকট্রোফোরেসিস আমরা জানি এটা হচ্ছে আপনার হিমোগ্লোবিন, সরি, থ্যালাসেমিয়া, যেটা আছে থ্যালাসেমিয়া ল্যাব ডায়াগনোসিস বা থ্যালাসেমিক ডিসঅর্ডার। তো সেটার জন্য তার মানে এটার সাথে এটা ফলস। সেরাম ক্রিয়েটিনিন, দেখেন সেরাম ক্রিয়েটিনিন বলে কিছু হয় না, কিন্তু যেটা হওয়ার কথা ছিল এখানে, মনে হয় হওয়ার কথা ছিল সেরাম আয়রন। হ্যাঁ, ঠিক আছে, সেরাম আয়রন। ফেরিটিনিন হচ্ছে স্টোর ফর্মটাকে আমরা ফেরিটিনিন বলি, সেরাম আয়রন। এখন সেরাম আয়রনও যদি হয়, এটা কিন্তু ফলস। সেরাম আয়রন হলে এটা ফলস, সেরাম ক্রিয়েটিনিন হলে এটা ফলস, সেরাম আয়রন। ঠিক আছে, কারণ সেরাম আয়রন কি হবে, দুটাতেই আমাদের ডিক্রিজ করবে। এখন দুটাতেই যদি ডিক্রিজ করে, মানে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে যদি আমাদের ডিক্রিজ করে, আর একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেও আমাদের ডিক্রিজ করে, তার মানে দুটাতে যেহেতু ডিক্রিজ করতে, তার মানে আমি এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। কিন্তু আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কি হচ্ছে, আইডিয়াতে বাড়তেছে। এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, এটাতে কিন্তু আমাদের কমে যাচ্ছে, তাই না? তারপর সলিউবল, ট্রান্সপারেন্ট এই সবগুলোতে কিন্তু আমাদের দুটার মধ্যে একটা ডিফারেন্স পাচ্ছি, তাই না? দেখেন, এই যে আয়রন ডেফিসিয়েন্সি এটা বাড়ছে, এটা তো বাড়ছে। ট্রান্সফারেন্ট স্যাচুরেশন, এটাতে কিন্তু আমাদের কি হচ্ছে, দুটাতেই ডিক্রিজ করছে, তার মানে এটাও আমাদের কি হবে, ফলস হবে। ট্রান্সফারিন, এটা হচ্ছে আমাদের ফলস। ট্রান্সফারিন আমাদের দুটাতেই ফলস হচ্ছে, কিন্তু সলিউবল ট্রান্সফারিন রিসিপ্টার এটাই কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ইনক্রিজ করতেছে, এবং অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজে এটা কি হচ্ছে, আমাদের ডিক্রিজ করতেছে। তার মানে এটা এটা অবশ্যই আমাদের কি আসলো এখানে, এইটা দ্বারা কিন্তু আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি যে এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর এটা বলতে পারি এটা হচ্ছে না অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ। দেখেন, এখন এই দুটার মধ্যে সমস্যাটা কি হয়? দুটার মধ্যে সমস্যা একটা হচ্ছে আমাদের আয়রন আমাদের কম খাওয়া হচ্ছে, আয়রন আমাদের যে কোনো কারণে কম হচ্ছে, যে কোনো ধরনের আমার সমস্যা হচ্ছে, আমাদের এই সমস্যাটার কারণে আমাদের
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, বা আমরা আয়রন কোনোভাবে অ্যাবজর্পশন হতে পারতেছে না এই কারণে। তো আমাদের তখন কি হবে, সিরাম মানে সিরাম আয়রন কমে যাবে, এবং সাথে সাথে আরো কি কমবে, ফেরিটিনিন কমবে। কি কমবে? ফেরিটিনিন কমবে। ঠিক আছে? ফেরিটিনিন হচ্ছে কি আমাদের স্টোর ফর্ম, কিন্তু আয়রন অ্যানিমিয়া অফ দ্য আয়রন অ্যানিমিয়া অফ দ্য কোনিক ডিজিজ আমাদের কি হয়, মেনলি হচ্ছে আমাদের এখানে কোনিক ইনফ্লামেশনের কারণে একটা জিনিস রিলিজ হয়, সেটাকে বলা হয় ইন্টারলুকিন 6। এই ইন্টারলুকিন 6 হচ্ছে কোনটাকে স্টিমুলেট করে, হেপাসিডিন। কোনটাকে? হেপাসিডিন। হুম, হেপাসিডিন। এই হেপাসিডিনের আয়রনের উপর রোল অনেক। প্রথম একটা রোল আছে, এটা হচ্ছে অ্যাবজর্পশনের একটা কাজ করে। আমরা জানি আয়রন অ্যাবজর্পশন হয়েছে ডিএমটি দ্বারা, ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার সিস্টেম, ডিএনভি 2 মনে হয়, হ্যাঁ। তো এই হেপাসিডিনটা একে কি করবে, ইনহিবিট করবে। ইনহিবিট করলে আয়রন অ্যাবজর্পশন কমাই দেবে, একটা কাজ করলো। পরবর্তীতে একে কি করলো, এই যে ধরেন যে বিভিন্ন ধরনের সেলের মধ্যে আয়রন থাকে স্টোর ফর্মে, বিভিন্ন ধরনের সেলের মধ্যে যে আয়রন থাকে স্টোর ফর্মে, এই হেপাসিডিনের কাছ থাকে হচ্ছে এই হেপাসিডিন কি করে, এটাকে রিলিজ হইতে দেয় না। হেপাসিডিন কি করে, এটাকে রিলিজ হইতে দেয় না, যে তোমার আর রিলিজ হওয়ার দরকার নাই, তুমি সেলের মধ্যে আছো, সেলের মধ্যে থাকো। এইভাবে সে আয়রনের মেটাবলিজমটাকে অল্টার করে দেয়। তো দেখেন, এ যেহেতু এই স্টোর স্টোর ফেরিটিনের কি করতেছে না, এর মধ্যে থেকে কিন্তু আমাদের বের হইতে দিচ্ছে না, ফেরিটিনিন কি করতেছে না, এর মধ্যে থেকে আমাদের এই সেলের মধ্যে থেকে এটাকে বের হতে দিচ্ছে না, মানে আমাদের ব্লাডে বা আমাদের সার্কুলেশন আসতেছে না। তো সেই হিসেবে আমাদের অ্যাভেলেবেল আয়রনের পরিমাণ কিন্তু কম হচ্ছে, বা সেরাম আয়রনের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু এই যে যেগুলো সেলের মধ্যে ছিল সেগুলো কিন্তু আমাদের থেকেই যাচ্ছে, তার মানে সিরাম ফেরিটিন বা ফেরিটিনের পরিমাণ কিন্তু কমতেছে না, ফেরিটিনের পরিমাণ হয় বাড়তেছে, না হলে ইনক্রিজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ফেরিটিন এনালজি। পরবর্তীতে দেখেন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এখন এই আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কি কিসের জন্য তৈরি হয়? আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে স্টোরেজের জন্য, স্টোরের সাথে সম্পর্ক। যখন আপনার স্টোর কমে গেছে, তো তখন আপনার কি হবে, আয়রন ক্যাপাসিটি, তখন আপনার ধরেন আপনার কাছে এখন আয়রন নাই, তখন আপনার কি হবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বাড়বে, আপনি আরো বেশি বেশি আয়রন নিতে পারবেন, তাই না? কিন্তু আপনার যেহেতু অ্যানিমিয়া অফ দ্য কোনিক ডিজিজে স্টোর ফর্মে আয়রন যেহেতু আছে, সেই স্টোর ফর্মে আপনার আয়রন থাকার কারণে এখানে আর কি হবে না, এইখানে আর আপনার মানে আপনি আর পাবেন, আপনি আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে না। ঠিক আছে, আরো কি করবে, ডিক্রিজ করবে, কারণ এটা স্টোর অবস্থায় আছে এবং সে আর নতুন করে আর কোনো কিছু সে চাচ্ছেও না, সে নিতেও চাচ্ছে না। পরবর্তীতে আরেকটা দেখেন, সলিউবল ট্রান্সপারেন্ট রিসিপ্টর। এখন আপনার শরীরে আয়রন কম হয়ে গেছে, এখন আপনার প্রতিটা যে সকল সেল যত সেল আয়রনকে স্টোর করতে পারে, লিভার সেল, স্প্লিন, যে ধরনের সেল আপনাকে স্টোর করতে পারে, সেই ধরনের সেলগুলো কি করবে, এই আয়রন ট্রান্সপারেন্ট রিসিপ্টর গুলো বেশি বেশি করে ফর্মেশন করবে, বেশি বেশি করে ফর্মেশন করবে। কেন? যে আমি যাতে আয়রন পাওয়ার সাথে সাথে আমি আয়রনটাকে রেখে দিতে পারি। তো তখন এই যে যেই আয়রন রিসিপ্টর গুলো আছে, সেই আয়রনের রিসিপ্টরে কিছু অংশ কি হয়, আমাদের সার্কুলেশনে চলে আসে। এই যে রিসিপ্টর যে সার্কুলেশনে চলে আসে, এটাকে বলা হচ্ছে আমাদের সলিউবল ট্রান্সপারেন্ট রিসিপ্টর। এখন যেহেতু সলিউবল ট্রান্সপারেন্ট রিসিপ্টর আমাদের কোথায় ফর্মেশন, এই ট্রান্সপারেন্ট রিসিপ্টর বা ফেটিনের যে রিসিপ্টর গুলো আছে, এই রিসিপ্টর গুলো কোথায় ফর্মেশন হচ্ছে, আয়রন বা ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ফর্মেশন হচ্ছে। কিন্তু আয়রন অ্যানিমিয়া অফ দ্য কোনিক ডিজিজে কিন্তু আমাদের এটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে তখন আমাদের সেলের আসলে স্টোর করার জন্য ইনক্রিজ করতেছে না, আরো সেল যে স্টোর গুলো আছে সে আরো দিতে পারতেছে না, সে আরো দিতে চাচ্ছে, কিন্তু হেপাসিটি বলতেছে না, তুমি এই আয়রনটা এখন আর দিও না। ঠিক আছে, তো সেইভাবে আমাদের এটা ইনক্রিজ করে, এটা কিন্তু আমাদের ডিক্রিজ করে অথবা নরমাল থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপ অফ দ্য টিস্যু ম্যাক্রোফেজ। আমরা জানি টিস্যু ম্যাক্রোফেজ, বা এটাকে আরেকটা নাম আছে যে হচ্ছে আমাদের আহ, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে অন্ডারিং। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফিক্সড রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম। মানে রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমের মধ্যে হচ্ছে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম, আর একটা হচ্ছে সরি, একটা হচ্ছে ফিক্সড রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম, আর একটা হচ্ছে অন্ডারিং রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম। এখন ফিক্সড রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমের মধ্যে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আমাদের টিস্যু ম্যাক্রোফেজ। এখন বলা হয়েছে এর মধ্যে কোনটা কোনটা টিস্যু ম্যাক্রোফেজ না। হুম, প্লাজমা এর টিস্যু ম্যাক্রোফেজ না, নিউট্রোফিল এর টিস্যু ম্যাক্রোফেজ না, তার মধ্যে দুইটা ট্রু। কাপ্পার সেল, মাইক্রোগ্লিয়া, ল্যাঙ্গারের সেল, সবগুলো হচ্ছে টিস্যু ম্যাক্রোফেজ বা পার্ট অফ ফিক্সড রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম। ঠিক আছে, কাপ্পার সেল ইজ ফর লিভার সেল, আর মাইক্রোগ্লিয়া ইজ ফর সিএনএস, এন্ড ল্যাঙ্গারের সেল ইজ ফর স্কিন। এই যে দেখেন, একটা হচ্ছে ফিক্সড রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম বা টিস্যু ম্যাক্রোফেজ, আর একটা হচ্ছে অন্ডারিং সেল বা অন্ডারিং রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম। অন্ডারিং রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমের মধ্যে পড়বে হচ্ছে আমাদের এই নিউট্রোফিল গুলো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইনফেকশনাস মাইক্রোবস দ্যাট অ্যাসোসিয়েট উইথ দ্য হেমাটোপয়েটিক ম্যালিগনেন্সি। দেখেন, এখানে একটা জিনিস খুব সুন্দর করে বুঝতে হবে। এখানে কিন্তু আপনার ইনফেকশাস মাইক্রোবস দ্যাট অ্যাসোসিয়েট উইথ দ্য ম্যালিগনেন্সি বলা হয় না, এখানে আপনার সুন্দর করে একটা বলে দিয়েছে, হেমোপয়েটিক ম্যালিগনেন্সি। হেমোপয়েটিক মানে মানে আপনার ব্লাড বা এই যে টি সেল, লিম্ফোমা, এই ধরনের রিলেটেড আপনার যে ব্যাপারগুলো আছে সেগুলো এখানে আপনার চিন্তা ভাবনা করতে হবে। এইচটিএলভি 1 যেটা আছে, এটা অবশ্যই আপনাদের একটা কি করে, এটা অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়ার জন্য রেসপন্সিবল, তার মানে এটা অবশ্যই ইয়া।
দেখেন হেপাটাইটিস বি যেটা আছে সেটা কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা করে। বাট ইন দিস কেস দিস উইল বি ফলস। কেন ফলস? কারণ এটা হেমাটোপয়েটিক ম্যালিগন্যান্সি না। হেপাটোসেলুলার কার্সিনোমা ইজ নট হেমাটোপয়েটিক ম্যালিগন্যান্সি। হেমাটোপয়েটিক ম্যালিগন্যান্সি কি করতে পারে? হেপাটাইটিস সি করতে পারে। সে কি করে? মার্জিনাল জোন লিম্ফোমাটা করতে পারে। তারপর এবিস্টান বারবারাজ আমরা জানি খুবই কমন একটা প্রশ্ন, যে এটা হচ্ছে এবিস্টান বারবারাজ আমাদের কি করে? আ হজকিন লিম্ফোমা বা বার্কেস লিম্ফোমা করে। আর হচ্ছে হেলিকোবাক্টার পাইলোরি এটা হচ্ছে গ্যাস্ট্রিক লিম্ফোমা করে। লিম্ফোমা গুলো আপনার এই হেমাটোপয়েটিক ম্যালিগন্যান্সির মধ্যে কিন্তু আসবে। প্রথম অ্যাক্টিভেটর। দেখেন প্রথম অ্যাক্টিভেটর আমাদের ব্লাড কোয়াগুলেশন এর ক্ষেত্রে একটা খুবই ইম্পোর্টেন্ট একটা স্টেপ। যতক্ষণ না পর্যন্ত প্রথম অ্যাক্টিভেটর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুই আর তৈরি হবে না। প্রথম অ্যাক্টিভেটর আসলে কিছুই না। অ্যাক্টিভেটর 10, অ্যাক্টিভেটর 5 এই সব আর হচ্ছে ফসফোলিপিড। দেখেন এখানে আমি একটা বলে দেই। আ হিটও আপনি পাবেন ফসফোলিপিড। আপনি যদি গ্যানন-ট্যাননও দেখেন ওখানে বলবে প্লাটিলেট ফসফোলিপিড। বাট রবিনসে কিন্তু আপনার বলা হয়েছে ফসফোলিপিড, নট প্লাটিলেট, নট উম এই। ঠিক আছে? প্লাটিলেট ফসফোলিপিড কখন হবে? প্লাটিলেট ফসফোলিপিড যখন হচ্ছে ইনট্রিনসিক হইতে হচ্ছে তখন এটা প্লাটিলেট ফসফোলিপিড। কিন্তু যখন আপনি সামগ্রিকভাবে চিন্তা করেন যে প্লাটিলেট থ্রম্বিন অ্যাক্টিভেটর প্রথমের অ্যাক্টিভেটর কি দ্বারা ফর্ম হচ্ছে? সেটাকে আপনি বলবেন হচ্ছে ফসফোলিপিড, হ্যাঁ? ফসফোলিপিড কিসের থেকে আসতে পারে? টিস্যু ফসফোলিপিড থেকেও আসতে পারে। ফসফোলিপিড কিসের থেকে আসতে পারে? প্লাটিলেট থেকেও আসতে পারে। জিনিসটা কিন্তু একটু মনে রাখেন। এবং এই যে প্লাটিলেট অ্যাক্টিভেটর যে ফর্মেশন হবে সেই ফর্মেশনের জন্য অবশ্যই কিসের প্রেজেন্স লাগবে? ক্যালসিয়াম। এই ৩ টা জিনিস মনে রাখতে হবে। তার মানে 10A, 5A আরেকটা হচ্ছে প্লাটিলেট ফসফোলিপিড। ঠিক আছে? এই যে সার্কুলেটরি হরমোন দ্যাট রেসপন্সিবল ফর দ্য ভ্যাসোকনস্ট্রিকশন। কোন হরমোন আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন জন্য রেসপন্সিবল? আমরা জানি এপিনেফ্রিন ইজ এ ভ্যাসোকনস্ট্রিকশন। আমরা লোকাল অ্যানেস্থেসিয়াতে এপিনেফ্রিন ব্যবহার করি ফর ভ্যাসোকনস্ট্রিকশন, তারপর দিস ইজ ট্রু। পরবর্তীতে যে প্রশ্ন বলা হয়েছে হচ্ছে আমাদের এখানে আ নিউ নিউরোপেপটাইড ওয়াই। নিউরোপেপটাইড ওয়াই ও একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। এভিপি বা আর্গানিন ভ্যাসোপ্রেসার বা এটাকে এভিসির যে এডিসির একটা অন্য রূপ সেটাও আমাদের একটা ভ্যাসোপ্রেসার এ ভ্যাসোকনস্ট্রিকশন করে। তারপর হচ্ছে সিজিআরপি আলফা এ কোনো ভ্যাসোকনস্ট্রিকশন করে না। দেখেন সিজিআরপি আলফার পূর্ণরূপটা কি? ক্যালসিটোনিন জিন রিলেটেড প্রোটিন। ক্যালসিটোনিন জিন রিলেটেড প্রোটিন। ক্যালসিটোনিন জিন রিলেটেড প্রোটিন সম্বন্ধে কিন্তু আমাদের একটু জানাশোনা লাগবে। এইখানে না জানলেও আপনারা একটা জিনিস জানবেন, ক্যালসিটোনিন জিন রিলেটেড প্রোটিন ইজ রেসপন্সিবল ফর দ্য পালপাল পেইন। পালপাল পেইন এর কিন্তু ক্যালসিটোনিন রিলেটেড প্রোটিনের কিন্তু আমাদের কিন্তু রোল থাকে। ঠিক আছে? এই যে আ এখানে আমরা কি বললাম? এপিনেফ্রিন, আর্গানিন, ভ্যাসোপ্রেসার, এটাকে বলা হচ্ছে আমাদের এভিপি। তারপর হচ্ছে আমাদের নিউরোপেপটাইড ওয়াই। দিস ইজ রেসপন্সিবল ফর দ্য ভ্যাসোকনস্ট্রিকশন। এখানে দেখেন তাই বলেছে সার্কুলেটিং হরমোন দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য ভ্যাসোকনস্ট্রিকশন। ঠিক আছে? এই ৪ টা অবশ্যই মুখস্থ রাখতে হবে। অবশ্যই বুঝতে হবে। খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। আপনি একটু পড়বেন, পড়লে কিন্তু পারবেন। দেখেন এখানে আরেকটা জিনিস মনে রাখবেন। এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল অ্যান্ড হচ্ছে লিভার। এটা কিন্তু হলে কিন্তু ফলস হতো। এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল অ্যান্ড লিভার এটা কি হয়? এটা হচ্ছে আমাদের আরো কি করে? আম আরো বেশি এটাকে হচ্ছে রিল্যাক্স করে। এটা কেন? কারণ আমরা জানি এখানে হচ্ছে আমাদের আলফা সেল এবং বেটা সেলের যে ব্যাপারটা আছে, আলফা সেল আরেকটা হচ্ছে আলফা রিসেপ্টর আর হচ্ছে বেটা রিসেপ্টর। আমাদের একটা হচ্ছে আলফার উপর বেশি কাজ করে, একটা হচ্ছে বেটার উপর বেশি কাজ করে। এটা আমরা এখন যাচ্ছি না, এটা পরবর্তীতে যাওয়া যাবে। আচ্ছা, অ্যাবাউট দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলতে আমরা কি বুঝি? দ্যা ইন্ডিকেট দ্য এক্সটেন্ট অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য হার্ট। না, এটা কিন্তু না। এক্সটেন্ট অফ দ্য ইন্ডিকেটস দ্য এক্সটেন্ট অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য হার্ট, এক্সটেন্ট অফ দ্য ইট ইজ ইন্ডিকেট বাই দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার, সিস্টোলিক, হ্যাঁ? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স। ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পেরিফেরাল, এটা কিন্তু ট্রু। তারপর হচ্ছে ইনডেক্স অফ দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটাও কিন্তু আমাদের ট্রু। ইন্ডিকেট স্ট্রোক ভলিউম, না স্ট্রোক ভলিউম ইন্ডিকেট করা হচ্ছে পালস প্রেশার। আর হার্ট রেটের সাথে এটা আমাদের খুব বেশি সম্পর্ক নাই। আমরা জানি ব্লাড প্রেশার ইজ বাই কার্ডিয়াক আউটপুট, আর একটা হচ্ছে আমাদের টিআরপি। এবং আমরা জানি এটার সাথে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাথে মেইনলি যেটা সম্পর্ক সেটা হচ্ছে টিআরপি, বাট হচ্ছে টোটাল পেরিফেরাল টিপি পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। ইট ইন্ডিকেটস, আর এটা ইন্ডিকেট করছে কনস্ট্যান্ট লোড এগেইনস্ট হুইচ হার্ট ওয়ার্কস। মানে একটা হার্ট কনস্ট্যান্ট কোন লোডের বিপরীতে কাজ করতেছে, এগেইনস্ট এ কাজ করতেছে। আর হচ্ছে এক্সটেন্ট অফ দ্য হার্ট মানে সর্বোচ্চ কত পর্যন্ত কাজ করতেছে সেটা আমরা বলে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। দেখেন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কি? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমরা যখন লিখি দেখেন অন 20/80 এরকম করে লিখলাম। এর মধ্যে 8 টাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক। এই 80 ব্লাড প্রেশার, আমরা জানি ব্লাড প্রেশার কি? যখন হচ্ছে এখানে ব্লাড ফ্লোটা হচ্ছে তখন হচ্ছে আমাদের এখানে এই যে চারপাশে সে একটা তার ল্যাটেরাল একটা প্রেশার এক্সার্ট করতেছে। এই ল্যাটেরাল প্রেশারটাকে আমরা বলি ব্লাড প্রেশার। যখন এই ব্লাড প্রেশারটা যখন কি হবে? মানে এই ব্লাড প্রেশারটা যখন হচ্ছে আমাদের আম সি আ সিস্টোলের সময় আছে না ডায়াস্টোলের সময় আছে। যখন সিস্টোলের সময় আছে তখন আমাদের স্ট্রোক ভলিউম এই ব্লাডের সাথে যুক্ত হচ্ছে। এই ব্লাডের সাথে কোনটার সাথে যুক্ত হচ্ছে? স্ট্রোক ভলিউম। তো তার মানে স্ট্রোক ভলিউম যখন আছে তখন এই যেই আ উম মানে আমাদের যেই সার্কুলেশন বা আমাদের যে ব্লাড আ
মানে আর্টারি, ব্লাড ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে তখন কিন্তু আমাদের ইয়াটা সর্বোচ্চ, ব্লাডের পরিমাণ সর্বোচ্চ, তার মানে এর প্রেশারটাও কিন্তু আমাদের তখন সর্বোচ্চ। ঠিক আছে, কিন্তু যখন আমাদের এই ডায়াস্টলিকে চলে আসছে তখন কিন্তু স্ট্রোক ভলিউমটা আমাদের তো কি আসতেছে না, এবং আমাদের সে মানে কিছু পরিমাণ ব্লাড আমরা কই চলে গেছে, হার্টে চলে গেছে, বাই কি ভেনাস রিটার্ন হয়ে সেখানে হার্টে চলে গেছে, তাই না? যখন হার্টে চলে গেছে, কিন্তু তখনও তো কিছু পরিমাণ ব্লাড এখানে আছে, সেই ব্লাডটা যে প্রেশারটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ডায়াস্টলিক ব্লাড প্রেশার। এই ডায়াস্টলিক প্রেশার ব্লাড প্রেশার তার মানে কি, এই যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার কনস্ট্যান্টলি এটা আছেই, ডায়াস্টলিক ব্লাড প্রেশার কিন্তু কনস্ট্যান্টলি আপনার এই ব্লাড ভেসেলের প্রেশারটা দিচ্ছেই, কিন্তু সিস্টোলিক কোনটা, সবসময় কিন্তু আপনার সিস্টোলিক ব্লাড প্রেশারটা পাচ্ছেন না, সিস্টোলিক ব্লাড পাচ্ছেন আপনি যখন এটা সিস্টোলের সময় থাকতেছে। ঠিক আছে, কন্ডিশন দ্যাট কজেস দ্য ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, খুব সুন্দর একটা প্রশ্ন, অনেকবার আসে। ডিক্রিজ অফ দ্য কার্ডিয়াক আউটপুট, হ্যাঁ, স্টার্টিং ফ্রম লাইং পজিশন, এটা অবশ্যই কিন্তু আমাদের ডিক্রিজ করে, আমাদের এই ট্রু। স্লিপে আমাদের তেমন কোনো চেঞ্জ আসে না, অ্যাংজাইটিতে আমাদের কি হয়, কার্ডিয়াক আউটপুট আর আমাদের অ্যাংজাইটিতে আমাদের তেমন কোনো চেঞ্জ আসে না, র্যাপিড অ্যারিথমিয়াতেও আমাদের সরি স্লিপে আমাদের তেমন কোনো চেঞ্জ আসে না, দুইটা ডিজিজ, একটা হচ্ছে স্লিপ আর একটা হচ্ছে মডারেট চেঞ্জ, টেম্পারেচারে কোনো আমাদের ওরকম কোনো চেঞ্জেস আসে না। হার্ট ডিজিজে আমাদের কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে, র্যাপিড অ্যারিথমিয়াতে আমাদের কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে, অ্যাংজাইটিতে আমাদের কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে না, অ্যাংজাইটিতে আমরা ভয় পাই, আমাদের কার্ডিয়াক আউটপুট আরো বেশি ইনক্রিজ করে। ঠিক আছে, এই যে অ্যাংজাইটি এন্ড এক্সাইটমেন্ট। হুম, ফেয়ার হইলে আলাদা কথা ছিল, ফেয়ার এই ক্ষেত্রে নাই, অ্যাংজাইটি এবং এক্সাইটমেন্টের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট আসে বাড়ে। আচ্ছা, দেখেন এখানে কি হয়, আমাদের স্টার্টিং ফ্রম লাইং পজিশন, আমরা যখন স্টার্টিং ফ্রম লাইং পজিশন যখন যাই, আমরা জানি আমাদের লেগের মধ্যে অনেকগুলো কি থাকে, অনেক ডিপ ভেইন থাকে, ডিপ ভেইন থাকে, তখন আমাদের এই ব্লাড গুলো তখন ওইখানে যে যে জমা হয়ে যায়, তখন তার মানে ব্লাড যখন জমা হয় তখন আমাদের ভেনাসিটিটা কমে যাচ্ছে। দেখেন আমাদের সেখানে ব্লাড পেরিফেরিতে থেকে যাচ্ছে, আমরা যখন দাঁড়ায় থাকতেছি তখন আমাদের ব্লাডটা কই চলে যাচ্ছে, মানে আমাদের যে ডিপ ভেইন গুলো আছে, যে অনেক যে ভেইন থাকে সেই বা আমাদের ক্যাপাসিটেন্স যে ভেসেল গুলো বলা হয়, মানে ভেইনে যে জমা হচ্ছে, এই ভেইনে যে যখন জমা হচ্ছে তখন আমাদের অবশ্যই কি হবে, ভেনাস রিটার্ন কমে যাবে, তাই না? সরি, ভেনাস রিটার্ন কমে যাবে, ভেনাস রিটার্ন কমে যাবে। আর ভেনাস রিটার্ন যখন কমে যাবে তখন আমাদের অবশ্যই কি কমবে, ইন ডায়াস্টলিক ভলিউম কমে যাবে। কিছুক্ষণ আগে বললাম, তাই না? ইন ডায়াস্টলিক ভলিউম কমে যাবে। ইন ডায়াস্টলিক যখন ভলিউম কমবে তখন আমার অবশ্যই কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কিভাবে কার্ডিয়াক আউটপুট কমে? আমরা জানি কি কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু সিও ইকুয়াল টু এসভি ইনটু হার্ট রেট, তাই না? এখন এসভি ইকুয়াল টু কি? এসভি ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিভি মাইনাস ইএসভি। এখন যেহেতু ইডিভি কমে গেছে, এখন যেহেতু ইন ডায়াস্টলিক ভলিউম কমে গেছে, তার মানে অবশ্যই আমাদের কার্ডিয়াক আউটপুটও কম বেশি। র্যাপিড অ্যারিথমিয়াতে হচ্ছে কি হচ্ছে দেখেন, যখন আপনার যখন র্যাপিড অ্যারিথমিয়া হচ্ছে আপনার মানে ব্লাড যে ভেনাস রিটার্ন হওয়ার জন্য, ভেনাস রিটার্ন পাওয়ার জন্য, ভেনাস রিটার্ন বা কার্ডিয়াক ফিলিং হওয়ার জন্য যে ইন্ডাস্ট্রিক যে ফিলিং যে টাইমটা দরকার, সেই টাইমটা আমরা পাচ্ছি না, তার মানে সেই তার জন্য আমাদের ভেনাস রিটার্ন কমতেছে, ভেনাস রিটার্ন করলে ইন্ডাস্ট্রিক ভলিউম কমতেছে, ইন্ডাস্ট্রিক ভলিউম কমলে আমাদের কার্ডিয়াক আউটপুট কমতেছে। হার্ট ডিজিজে হলে আমাদের কি, আমরা হয় পাম্প করতে পারতেছে না, ঠিকঠাক পাম্প করতে পারতেছে না, তার মানে অবশ্যই আমার কার্ডিয়াক আউটপুট কমবে। ঠিক আছে, বাট এই স্লিপ অ্যান্ড এটার কথা বলা আছে, মনে চেঞ্জ টেম্পারেচার, এটা গ্যালনের একটা চার্ট, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। দ্য পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এক্সাম্পল হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, আমরা জানি পজিটিভ ফিডব্যাক মেকানিজমকে বলে ভিসকাস সাইকেল, বা এটা অনেক সময় এটা ডেঞ্জারের কারণ হয়, কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো কাজ করে, যেমন হচ্ছে এলএইচ সার্চ বা হচ্ছে আমাদের এলএইচ সার্চ, তারপর হচ্ছে সেক্রেশন অফ ইনসুলিন ইন রেসপন্স টু হাই গ্লুকোজ ব্লাড কোয়াগুলেশন, এখানে এইসবের ক্ষেত্রে আমাদের বলা হয় যে যে হচ্ছে পজিটিভ পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইজ অর্কস, মানে ভালো ভালো দিকে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, LH search and the secretion of the insulin and the এই and হচ্ছে blood coagulation, temperature regulation and হচ্ছে blood pressure system, এই সবগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল। ঠিক আছে, LH সার্চটা কি? LH সার্চটা আসলে তেমন কিছুই না। LH সার্চ হচ্ছে রেফার্স টু সিগনিফিকেন্ট ইনক্রিজ অফ দ্য লুটেনিজিং হরমোন, আমরা জানি LH এর লুটেজেনিটিং লুটেজেনিং হরমোন, এটা ব্লাড স্ট্রিমে আসে, এটা হচ্ছে ওভুলেশন মিডিল আসে, এবং এটা একটা ইয়ে আছে ওভুলেশনের ক্ষেত্রে, এটা ওভুলেশনকে এটা ট্রিগার করে। আর হচ্ছে চাইল্ড বার্থ তো অবশ্যই আমাদের একটা ইয়ার ক্ষেত্রে সার্ভিক্সে প্রেশার দেয়, যত প্রেশার দেয় তত বেশি আরো বেশি ইয়া হয়, মানে স্ট্রেচিং এর কারণে আরো বেশি কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন করার ফলে ইয়া হয়। ঠিক আছে, আর হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, আমরা প্রথমে অল্প কিছু প্লাটিলেট আসে এবং এই এনজাইমগুলো রিলিজ করে, এই এনজাইম রিলিজ করলে সে আরো বেশি ইয়ে আসে, ক্লটিং ফ্যাক্টর এবং প্লাটিলেট সবগুলো সকল কিছু একই সাথে চলে আসে, তো এর জন্য এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, দেখেন দ্য ব্লাড ইজ দ্য ক্লটিং ইজ দ্য ভ্যালুয়েবল ইজ এই হোয়েন ব্লাড ভেসেল ইজ দ্য র্যাপচার এ ক্লট বিগিনস উইথ এন্ড মাল্টিপল এনজাইম কল্ড দ্য ক্লটিং ফ্যাক্টর আর অ্যাক্টিভেটেড উইথিন দ্য ক্লট এন্ড সাম অফ দ্য এনজাইম ইজ অ্যাক্ট এজ এ অ্যাক্টিভেট দ্য এনজাইম অফ দ্য ইমিডিয়েটলি অফ দ্য অ্যাডজেসেন্ট ব্লাড, যে মানে কিছু এনজাইম আবার কি করে আশেপাশে যেইগুলো আছে সবগুলোর জন্য সেই ক্লটিং ফ্যাক্টর গুলোকে নিয়ে আসার জন্য কাজ করে।
ইলেকট্রোলাইট দ্যাট রিমেন্স হাই ইন ইসিএফ কম্পেয়ার টু আইসিএফ। আমরা জানি এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, অনেকবারই আসে, এসবিএ তো মাঝে মাঝে আসে। তো আমাদের কিন্তু এটা অবশ্যই অবশ্যই পারতে হবে যে কোথায় কোথায় হচ্ছে আমাদের আইসি, মানে কোন কোন ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের ইয়াতে বেশি থাকে। আচ্ছা, এখানে মনে হয় ভুল হয়েছে, গ্লুকোজ কিন্তু ইলেকট্রোলাইট না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেখেন কি কি বেশি থাকে আমরা দেখি। দেখেন এটা হচ্ছে ইসিএফ, এটা হচ্ছে আইসিএফ। দেখেন বাইকার্বনেট আয়ন কিন্তু আমাদের এই কিসে বেশি আছে, ইসিএফ এ কিন্তু বেশি আছে, আইসিএফ এ কিন্তু কম আছে। গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজের পরিমাণ কিন্তু আমাদের এখানে বাইরে বেশি থাকে, ভিতরে কম থাকে, তাই না? তার মানে এটা দুটাই ট্রু। ক্লোরিনের পরিমাণ কিন্তু, ক্লোরিন কিন্তু আমাদের এইখানে বেশি থাকে, সরি, ক্লোরিনও আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে বেশি থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটা হচ্ছে আমাদের এটা ম্যাগনেসিয়াম, আর এটা হচ্ছে ফলস। অ্যামিনো অ্যাসিডও বেশি থাকে, আর ম্যাগনেসিয়ামও আমাদের এই পাশে আইসিএফ এ বেশি থাকে, তাই না? তার মানে এই ডিআরই ইজ ফলস, ডিআরই ইজ ফলস। ওকে। আচ্ছা, প্লাজমা প্রোটিন দ্যাট মেইনলি রেসপন্সিবল ফর দ্য মেইনটেন অফ দ্য কলোয়েডাল অসমোটিক প্রেশার। এখন আমরা এসবিতে চলে যাচ্ছি। প্লাজমা প্রেশার, কোন কোন প্লাজমা প্রোটিন হচ্ছে আমাদের মেইনলি কলোয়েডাল অসমোটিক প্রেশারের জন্য রেসপন্সিবল? এখন এটা অ্যান্সার ইজ দ্য অ্যালবুমিন, 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 তিনবারই অ্যালবুমিন হবে। ঠিক আছে, মানে 80% অফ দ্য প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশার ইজ এক্সার্টেড বাই অ্যালবুমিন, এবং বাকি যেগুলো আছে 20% হচ্ছে গ্লোবুলিন প্লাস আদার প্রোটিন। ঠিক আছে, গ্লোবুলিন অ্যান্ড অলমোস্ট 20% is the globin. হ্যাঁ, answer is the almost none from fibrinogen. Fibrinogen দ্বারা almost none. আচ্ছা, এবং আমরা জানি প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশার ইজ দ্য অসমোটিক প্রেশারটা কত? অসমোটিক প্রেশারটা হচ্ছে 90/28। এর মধ্যে যে 19 পরিমাণ যে প্রেশারটা দেয়, এই প্রেশারটাই কি দ্বারা দেয়? এই প্রোটিন দ্বারা দেয়, এবং এই প্রোটিনের যে সব বড় যে শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার, সেটাই হচ্ছে আমাদের অ্যালবুমিন। ঠিক আছে, দেখেন এই যে 20% of the total colloidal osmotic pressure is the plasma is result from the albumin and 20% is the non from fibrinogen। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এ পেশেন্ট ইজ, আচ্ছা দেখেন খুব সুন্দর একটা প্রশ্ন। দেখেন অ্যাটেন্ডেন্ট পেশেন্ট, যে কোনো একটা আমাকে পেশেন্ট, তার পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, তার একটা পেশেন্টের জন্য বা রিলেটিভের জন্য আমাদের একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম নিয়ে আছে, যেখানে আমরা দেখি হল সেলি বডিজ আছে, যেটা হচ্ছে আমরা বললাম এলিমেন্টস অফ দ্য নিউক্লিয়াস, টার্গেট সেল, আরেকটা হচ্ছে স্পাইরোসাইটস। হোয়াট উইল বি এর মোস্ট লাইকলি ডায়াগনোসিস? দেখেন, টার্গেট সেল আমরা স্প্লেনেক্টমিতে পাই, স্পয়সাইটোমা পাই, হল জেলি ফর্মেশন আমরা কি কিসে পাই? স্প্লেনেক্টমিতে কিন্তু আমরা পাই। তার মানে অ্যান্সার ইজ টি। দেখেন, হলসেলি ফর্মেশন পোস্ট স্প্লেনেক্টমি, টার্গেট সেল পোস্ট স্প্লেনেক্টমি, স্পারসাইট পোস্ট স্প্লেনেক্টমি, দিস ইজ ট্রু। হ্যাঁ, অ্যান্সার ইজ ওটা। দ্য ফ্যাক্টর দ্যাট ডিগ্রেডেড বাই দ্য প্লাজমিন ডুরিং ফাইব্রিনোলাইসিস, অ্যান্সার ইজ দেখেন, আমাদের কি হয়, প্লাটিলেট তো আমাদের যখন ব্লাড ক্লট ফর্মেশন হয়, তখন আমরা সেটাকে কি বলি? ফাইব্রিন। সেটাকে আমরা কি বলি? ফাইব্রিন বলি, তাই না? ফাইব্রিন বলি। এই ফাইব্রিনটাকে কি করে ডিগ্রেড করে, কি করে? প্লাজমিন করে। কি প্রসেসটার নাম কি? ফাইব্রিনোলাইসিস। এর যখন ডিগ্রেড করে, তখন কিছু ক্লটিং ফ্যাক্টর আমাদের কি হয়, পাওয়া যায়, তাই না? প্লাটিলেট ডিগ্রেডস দ্য ক্লটিং ফ্যাক্টর such as fibrin, fibrinogen, and factor 5 and factor 8 and prothrombin, and contributing the hypocoagulability during the excessive fibrinolysis। দেখেন, এই যে প্লাজমা প্রোটিন কন্টেন্স দা, যাই হোক, প্লাজমা প্রোটিনের যেটা হচ্ছে আমাদের প্লাজমিনোজেন থাকে, যেটাকে বলা হয় প্লাজমিনোজেন থাকে, এটুকু মনে রাখেন। এন্ড অ্যাক্টিভেট যখন হয়, তখন সেটাকে বলে হচ্ছে আমরা প্লাজমিন। এই প্লাজমিনের এটা আরেক নাম হচ্ছে ফাইভিনো। সে যেহেতু এটা ফাংশন কি? ফাইভিনোলাইসিস। এই যেহেতু ফাইভিনোলাইসিস করে, এই হিসেবে এটার নাম হচ্ছে ফাইভিনোলাইসিন। দ্য প্লাজমিনোজেন ইজ দ্য প্রোটিওলাইটিক এনজাইম দ্যাট রিসেম্বলস দ্য ট্রিপসিন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিওলাইটিক ডায়াগনস্টিক এনজাইম ইন দ্য প্যানক্রিয়াটিক সেক্রেশন। তারপরে দেখেন, দ্য প্লাজমিন ডাইজেস্ট দ্য ফাইবিন ফাইবারস অ্যান্ড সাম আদার প্রোটিন কোয়াগুলেন্ট সাজেস ফাইব্রিনোজেন অ্যান্ড হচ্ছে কি ফ্যাক্টর 5 অ্যান্ড ফ্যাক্টর 8। হুম সে মেনলি হচ্ছে ফাইব্রিনটাকে ডিগ্রেড করে, কিন্তু এর সাথে সাথে আরো বেশ কিছু ক্লটিং ফ্যাক্টরকে ডিগ্রেড করে, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, আর হচ্ছে ফাইব্রিনোজেন, হ্যাঁ, এন্ড ফ্যাক্টর 10। Therefore, when plasminin is formed, it can cause lysis of the clot by destroying the mini clotting factor, thereby sometimes it causing the hypocoagulability of the blood। এটাও কিন্তু কি করে? আমাদের হাইপোকোয়াগুলিটি করতেছে, দেখছেন? কারণ এটার জন্য ফাইব্রিন ডিগ্রেডেশন করতেছে, ফাইব্রিন ডিগ্রেডেশনের সাথে সাথে আরো কিছু ডিগ্রেড ক্লটিং ফ্যাক্টরও কিন্তু আমাদেরকে ডিগ্রেড করতেছে, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8। যখন এই ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 কে ডিগ্রেড করে, তখন আমরা কি বলবো? যে তার মানে সে একটা হাইপোকোয়াগুলিটির জন্য রেসপন্সিবল। A child with the loose stool on day present in the on day present with the OPD and on examination sign of the dehydration। যে কোনো একটা পেশেন্ট আছে, পেশেন্টকে আমরা ডিহাইড্রেশন দিছি, ডিহাইড্রেশনের মধ্যে আমরা কি দিছি? তখন তাকে ওআরএস দিছি। ওআরএস দিলে আমাদের এখন ইন্ট্রোসাইটে কিভাবে যাবে? দেখেন, আমরা জানি এখানে আমাদের ওপিডি ইয়ার ক্ষেত্রে মেন ইয়ার কি আমাদের ইলেকট্রোলাইট দিতে দেওয়া লাগবে যে সোডিয়াম, যেহেতু আমাদের এই লুজ স্টিল আমাদের মেনলি হচ্ছে ইলেকট্রোলাইট, সোডিয়াম আমাদের চলে যাচ্ছে। এই সোডিয়াম যখন চলে যাচ্ছে, তখন এই চলে যাবার কারণে আহ, আমরা এখন কি দিচ্ছি? একটা ওআরএস দেওয়া হয়েছে, তাই না?
এই ওআরএস দেওয়ার কারণে আমাদের সোডিয়ামটাকে ট্রান্সপোর্ট হতে হবে এবং এর গ্লুকোজটাও ট্রান্সপোর্ট হবে। হ্যাঁ, আমরা জানি স্যালাইনের মধ্যে গ্লুকোজও থাকে এবং আচ্ছা আর সোডিয়ামও থাকে। এবং সোডিয়াম গ্লুকোজের ট্রান্সপোর্টার সিস্টেম, এই ট্রান্সপোর্টার সিস্টেম দুই রকম আছে, একটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। সোডিয়াম ডিপেন্ডেন্ট যেগুলো আছে সেটাকে বলা হচ্ছে এসজিপিএলটি, এসজিএলটি, হ্যাঁ, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার সিস্টেম। আরেকটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, সেগুলোকে বলা হয় গ্লুট অন, গ্লুট টু, গ্লুট থ্রি, গ্লুট ফোর, গ্লুট ফাইভ, এগুলো। হ্যাঁ, এর মধ্যে তার মানে এই SGLT1 আর SGLT2 যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের আপনাদের কি এগুলো হচ্ছে আপনার আমাদের সোডিয়াম ডিপেন্ডেন্ট, আর বাকি যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই সোডিয়াম ডিপেন্ডেন্ট এবং সোডিয়াম ইন্ডিপেন্ডেন্টের মধ্যে আচ্ছা, এই সোডিয়াম ডিপেন্ডেন্ট আর সোডিয়াম ইন্ডিপেন্ডেন্টের মধ্যে আমাদের যেটা সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে আহ, তার মানে এই হয় SGLT1 আর SGLT2, আর এর মধ্যে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে আমাদের SGLT1। SGLT1 ইজ রেসপন্সিবল ফর দ্য ইন্টারসাইট, আর SGLT2 হচ্ছে রেনাল টিউবুলের ক্ষেত্রে এই কাজটা করে। আর গ্লুকোজ, আর এখান থেকে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আপনাদের ইয়াটা এর যে ফাংশনটা আছে সের মধ্যে একটা ইম্পর্টেন্স ফাংশন হচ্ছে গ্লুট 4। হ্যাঁ, গ্লুট 4 কিন্তু আপনাদের যে ব্যাপারটা আছে এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট। আর SGLT1 মনে রাখবেন যেটা হচ্ছে ইন্টারসাইট এবং গ্লুকোজের সাহায্যে এটা আমাদের ইয়াতে এন্ট্রি করে। আর গ্লুকোজ SGLT2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিডনিতে কাজ করে। আচ্ছা, ইন নর্মাল পেশেন্ট হুইচ টাইপ অফ দ্য সেল ইজ ফাউন্ড ইন দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম সিস্টেম। দেখেন এটা আমরা সবাই পারি যে এটা হচ্ছে কি কি বলা হয়েছে যে একটা নর্মাল পেশেন্ট, কোনো ডিসঅর্ডার নাই, কিছু নাই, কিন্তু কোন সেলটা আমরা আরবিসি তে পাবো, আবার কোন সেলটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো, কোন সেল, এমন কোন সেল আছে যেটা আমরা দুইখানেই পাবো, এটার অ্যান্সার কোনটা? এটার অ্যান্সার হচ্ছে আমাদের এটার অ্যান্সার হচ্ছে আমাদের রেটিকুলোসাইট। আমরা জানি রেটিকুলোসাইট 2% পর্যন্ত থাকতে পারে, দিস ইজ নর্মাল। আর রেটিকুলোসাইট সাধারণত আমরা কোথায় পাবো, মানে রেটিকুলোসাইট 2% পর্যন্ত আমাদের পেরিফেরাল ব্লাড ফিল্মে থাকতে পারে, এটা নর্মাল। কিন্তু আমাদের রেটিকুলোসাইট ইয়াতে আমরা কোনটা মানে মেইনলি আমরা কই পাবো, অবশ্যই বোন মেরুতে পাবো, কারণ রেটিকুলোসাইট কি, ইম্যাচিউর আরবিসি। ঠিক আছে, এই যে the ribosome material and the mature over the 3 days and it is increasing in the circulation, and reticulocyte is goes the circulation the mature hair it present in the both bone marrow and the PPF. Following the gastrectomy is the iron deficiency anemia is the often seen in the patient. What is the reason for the anemia is এই যে ডিজিজটা আছে, এই ডিজিজটার জন্য হচ্ছে ইয়াটাকে রিজনটাকে, এই রিজনের মধ্যে আমাদের প্রথমে আসবে কোনটা, অ্যাসিড সেক্রেটেড বাই দ্য স্টোমাক ইজ ইনহেন্স দ্য আয়রন অ্যাবসর্পশন। হ্যাঁ, আচ্ছা, দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, দ্য আয়রন রিলিজ ইন দ্য হিম ইজ দ্য গ্যাস্ট্রিক মিউকাস সেল, কোনোটা কিন্তু আপনার যায় না, শুধুমাত্র একটাই যায়, একটা অ্যাসিড সিক্রেটেড বাই দ্য স্টোমাক ইনহেন্স দ্য আয়রন অ্যাবসর্পশন। দেখেন আমরা যেই আয়রনটা খাই সেই আয়রনের ফর্মটা হচ্ছে আমাদের কত কত, Fe3+, বা ফেরিক আয়রন, এটাকে বলা হচ্ছে ফেরিক আয়রন, যদিও কিছু পরিমাণ ভেড়া বাচ্চা আমরা খাই ভেজিটেবলের মাধ্যমে, ইয়ার মাধ্যমে। তো এই যে ফেরিক আয়রন যেটা আছে, এই ফেরিক আয়রনটা আমাদের কি হয়, অ্যাবজর্পশন হতে পারে না, আমাদের অ্যাবজর্পশন হতে হয় কোন আয়রন, ফেরাস আয়রন, Fe2+। এখন এই Fe2+ কে Fe3+ করে কে, এই যে আমাদের যে স্টোমাকে যে HCl যেটা আছে, HCl যেটা আছে, যেটা হচ্ছে আমাদের স্টোমাক থেকে রিলিজ হচ্ছে, প্যাটাল সেল দ্বারা রিলিজ হচ্ছে, এই HCl যে রিলিজটা হচ্ছে, এই রিলিজটাই এটা কি বলে, বিজারণ প্রক্রিয়া, আমরা পড়ছি অক্সিডেশন আর রিডাকশন, এই রিডাকশন করে, এই রিডাকশনের মাধ্যমে এটা কি হয়, এই যে ফেরাস ফেরাসায়নে পরিণত হয়, এবং এই ফেরাসায়নে পরিণত হলে তখন এটা কি হয় আমাদের, এটা DMT দ্বারা অ্যাবজর্পশন হতে পারে। যেহেতু এটা যেহেতু আমরা গ্যাস্ট্রিকটমি করে ফেলেছি, এবং গ্যাস্ট্রিকটমি করার জন্য আমাদের অবশ্যই যে এই যেই সেলগুলো রিলিজ করতে সেই সেলগুলো আমাদের এখন নাই, সেই সেলগুলো যেহেতু নাই, তার মানে আমাদের এখানে ফেরাক থেকে আর ফেরিক হচ্ছে না, এবং ফেরিক থেকে আর ফেরাস হচ্ছে না, তার মানে আমাদের এখানে অ্যাবজর্পশনও হ্যাম্পার হচ্ছে, তার মানে অ্যান্সার ইজ এ। এখানে এইসবই কথাবার্তা লেখা আছে। ঠিক ঠিক আছে, পরবর্তীতে দেখেন, খুব সহজ একটা প্রশ্ন, এটা আমার এক্সপ্লেন করার মতো তেমন কিছু নাই। একটা 45 বছরের একটা পেশেন্ট আছে ইমার্জেন্সি রুমে, 2 উইকস অফ দ্য ডায়রিয়া অ্যান্ড গটেন প্রিভিয়াসলি ওয়ার্সেন ইন দ্য সেভারাল ডেজ, অ্যান্ড কয়েকদিন ধরেই হচ্ছে, এবং এখন একটু বেশি খারাপ হয়েছে, মিনিমাল ইউরিন আউটপুট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট টু দ্য হসপিটাল। যখন আমরা স্টুল দিচ্ছি, স্টুলে আমরা পেয়েছি কি, প্যারাসাইটিস, হুইচ টাইপ অফ দ্য ডাব্লিউবিসি মে এলিভেটেড ইন দ্য নাম্বার। দেখেন এর অ্যান্সার হচ্ছে ইসিনোফিল। এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছুই নাই, শুধুমাত্র একটা মনে রাখবেন, ইসিনোফিল হচ্ছে আমাদের কি করে, 2% হচ্ছে আমাদের সাধারণত থাকে হচ্ছে ব্লাডের মধ্যে থাকে ইসিনোফিল, বাট এটা লার্জ নাম্বার অনেক বেড়ে যেতে পারে। কখন বাড়বে, এটা সাধারণত প্যারাসাইটিক প্রতি সেনসিটিভ, আরো কিছু কাজ আছে, এটা দিস ইজ লো স্ট্রেংথ হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস করতে পারে। আর হচ্ছে আমাদের আরো কিছু রোলও আছে ইসিনোফিল আমাদের, আমরা দেখছি লিম্ফোমাতে ইনকেস করে। আহ, তারপর এই যে এখানে দেখেন, হাউএভার ইট অফেন প্রডিউস ইন দ্য লার্জ নাম্বার ইন দ্য পিপল উইথ প্যারাসাইটিক ইনফেকশন। ঠিক আছে, আচ্ছা।
The enzyme in the neutrophil that kills in the ingested bacteria is মানে কি নিউট্রোফিল আমরা জানি নিউট্রোফিল ইজ রেসপন্সিবল ফর ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিসের যে করে এটার জন্য কোন এনজাইমটা এখানে কাজ করে, তাই না? আমরা জানি এর অ্যান্সার একটাই, যেটা হচ্ছে আমাদের মাইলো পারঅক্সাইডেস। মাইলো পারঅক্সাইড অ্যান্সার ইজ দ্য বি। দেখেন, মোস্ট অফ দ্য killing effect it is result from the several powerful oxidizing agent is formed by the enzyme and in the membrane of the phagosome or some special organelles called the পেরিঅক্সিজম। কিন্তু এগুলো কিছু করে এবং আরো কিছু করে যে যে সাধারণত অক্সিডাইজিং দ্বারা ইয়া হয়, সেটা হচ্ছে কি সুপারঅক্সাইড, পারঅক্সাইড এবং হাইড্রোক্সিল আয়ন। কিন্তু এই বাদেও আরো একটা আমাদের ইয়া থাকে যেটা হচ্ছে সরাসরি ভাবে আমাদের কিল করতে পারে, সেটা হচ্ছে কি অলসো অন অফ দ্য লাইসোজোমাল এনজাইম মাইলোপারঅক্সাইড ক্যাটালাইজ দ্য রিয়াকশন বিটুইন দ্য এ এন্ড and chloride ion and which is excessively bactericidal। দেখেন এখানেও কিন্তু আপনার একটা যে নামে আছে, one of the bacteria is the myeloperoxide that catalyze the between the peroxide and হচ্ছে chloride ion to form the hypochlorite which is excessively bactericidal। মানে অ্যান্সার ইজ কিন্তু আর কোনো এনজাইম কিন্তু নিউট্রোফিলের সাথে আমাদের ব্যাকটেরিয়া কিলিং অফ ব্যাকটেরিয়ার সাথে কিন্তু কোনোটাই কিন্তু রেসপন্সিবল না। তার মানে অ্যান্সার ইজ মাইলোপারক্সাইড। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই পারতে হবে। আচ্ছা, এই পরের প্রশ্ন কি বলছে? এ 5 years old brought to emergency department with the history of the gum bleeding, history of the gum bleeding after the losing of the tooth, and she also bruised easily, and history of the frequent of the nose bleeds, and on the lab finding the bleeding is the prolonged and bleeding prolong হয়েছে এবং পিটি নর্মাল। অ্যান্ড পরবর্তীতে বলা হয়েছে কি ফ্যাক্টর প্লাটিলেট কাউন্ট ইজ দ্য নরমাল, এপিডিট ইজ দ্য প্রলং, পেশেন্ট ইজ দ্য মোস্টলি সাফারিং ফ্রম দ্য। দেখেন এখানে কিছু ট্রিক্স আছে। প্রথম ট্রিক্সটা কি, আপনার এখানে জেন্ডারটা দেখতে হবে। এখানে জেন্ডারটা কি, জেন্ডারটা বলা হয়েছে মেল, সরি ফিমেল, ফিমেল তাই না? ফিমেলের কথা বলা হয়েছে। আমরা জানি এই ইয়া যেটা আছে সেটা হচ্ছে হিমোফিলিয়া ইজ এক্স লিঙ্ক ডিসঅর্ডার, হিমোফিলিয়া ইজ এক্স লিঙ্ক ডিসঅর্ডার, যেখানে হচ্ছে আমাদের যে এক্স লিঙ্ক ডিসঅর্ডার যেটা হচ্ছে আমাদের ব্লিডিং টাইম ইজ দ্য নরমাল বাট ক্লটিং টাইম ইজ দ্য প্রলং। ঠিক আছে, আমি এই পর্যন্ত মানলাম। পরবর্তীতে কিন্তু এখানে যেহেতু মেল বলছে তার মানে এটা আমাদের কি আর কি হচ্ছে না, আর আমাদের এটা হচ্ছে না, কি আসতেছে না, আমাদের এটা আসতেছে না, মানে হিমোফিলিয়ার কথা আমরা এখানে বাদ দিয়ে দিতে পারতেছি। তারপর আমরা আইটিপি দেখেন, আইটিপিতে আমরা প্লাটিলেট কাউন্টকে ডিক্রিজ করার কথা, থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা থ্রোম্বোসাইটোপেনিক যেহেতু আমার হচ্ছে না, তার মানে এটা আইটিপি হচ্ছে না। এই প্লাস্টিক এনিমিয়াতে আমরা সবকিছু ডিক্রিজ করতে পারি, তার মানে এটাও ডিক্রিজ করতেছে না, তার মানে যদি আমাদের প্লাটিলেট ডিক্রিজ না করে তখন তো আমাদের প্রলং হওয়ার কথা না বা ব্লিডিং ডিসঅর্ডার হওয়ার কথা না। থ্রোম্বোসাইটোপেনিয়া এটাও আমাদের হচ্ছে না, তার মানে আমাদের শুধুমাত্র কোনটার সাথে যাচ্ছে, সেটা হচ্ছে ভন উইলব্যান্ড ডিজিজ। ভন উইলব্যান্ড ডিজিজটা কি করে, একটা হচ্ছে আমাদের একটা প্রোটিন, যে প্রোটিনটা হচ্ছে আমাদের প্লাটিলেট এবং হচ্ছে এন্ডোথেলিয়াম, এই দুটা দ্বারাই হচ্ছে আমাদের রিলিজ হয় বা প্রডিউস হয়। এই প্রডিউস হওয়ার এটা হচ্ছে দুটা ফাংশন থাকে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর এইটটাকে হচ্ছে ও অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর এইটের ফাংশনটাকে ওরা ওরা ইনক্রিজ করায়। আর একটাও কাজ করে, সেটা হচ্ছে আমাদের প্লাটিলেটটাকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, বা ক্যারিয়ার প্রোটিন বলতে পারেন, ক্যারিয়ার প্রোটিন অফ দ্য ফ্যাক্টর এইট। এখন যেহেতু এ নাই, তার মধ্যে ফ্যাক্টর এইট এখন ভালো কাজ করবে না। আবার যেহেতু এ নাই, সেহেতু আবার বিডিটাও প্রলং করবে। দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, হিমোফিলিয়াতে একটা বলা হয় ব্লিডিং টাইম ইজ নর্মাল, কিন্তু এখানে যদি বিটি প্রলং বলছে তার মানে সেক্ষেত্রেও আমাদের হিমোফিলিয়া কিন্তু আমাদের থাকতেছে না, তাই না? তো তার মানে আমাদের অ্যান্সার ইজ কি বন উইলব্যান্ড ডিসঅর্ডার বা ডিজিজ। হুইচ ফলোইং ডিজিজ ইজ নট সিনথেসিস বাই দ্য প্লাটিলেট। আমরা জানি প্লাটিটি থেকে আমাদের অনেক কিছু রিলিজ হয়, অনেক কিছু আমাদের পাই। একটা হচ্ছে আমাদের ডেল্টা গ্র্যানুলস থাকে, একটা হচ্ছে ডেল্টা গ্র্যানুলস, আর একটা হচ্ছে আমাদের আলফা গ্র্যানুলস। আলফা গ্র্যানুলসটাকে আমরা মনে রাখি হচ্ছে ফ্যাক্টর দ্বারা, এ হচ্ছে অনেক ফ্যাক্টর দেয়, আর হচ্ছে এটা দ্বারা হচ্ছে কি হয়, এই ডেল্টা গ্র্যানুলস থেকে আমরা মনে রাখি কি, এটা দেখতে অনেকটা কিসের মতো, স্যাকের মতো বা একটা থলের মতো, এস এ সি। এই সিতে হচ্ছে আমাদের কি ছিল, সিতেই ছিল হচ্ছে আমাদের ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের, তার মানে এখানে চলে আসলো ক্যালসিয়াম, এটা ফলস। 5 ইনোজেন, এই ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে 5 ইনোজেন। হুম, তারপর হচ্ছে আপনার ভন উইলব্যান্ড ডিসঅর্ডার, এটাও আমাদের আলফার মধ্যে একটা থাকে, দুটা থাকলো তাই না? এর মধ্যে থাকতো, একটা থাকলো অ্যাক্সিলারেট আর একটা হচ্ছে কনফেন্ট্রেন। অ্যাক্সিলারেট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর 5, সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্যাক্টর 5, তাই না? সেটাকে বলা হয় ফ্যাক্টর হচ্ছে আমাদের 5। ফ্যাক্টর 5 ইজ অলসো, এটাকে বলা হয় ফ্যাক্টর 5 আর এটাকে বলা হচ্ছে ফ্যাক্টর 7। এটা হচ্ছে ফ্যাক্টর 5, এটা হচ্ছে ফ্যাক্টর 7। এখন এটা যেহেতু আমাদের ফ্যাক্টর 7, যেহেতু 7 আমাদের কি হয় না, প্লাটিলেটের সিনথেসিস হয় না, তার মানে দিস ইজ ফলস, মানে এটাই আমাদের সিনথেসিস হয় না, তার মানে ফ্যাক্টর 5 আমাদের সিনথেসিস হয়, তার মানে অ্যান্সার ইজ ডি।
ওকে? আচ্ছা। পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে, "এ পেশেন্ট উইথ এ জন্ডিস অ্যান্ড মাইনর অড ফলোইং এ মাইনর অড বেস সার্জিক্যাল প্রসিডিউর হি ডেভেলপস দ্য ট্রাবলসাম ইন দ্য ব্লিডিং অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ দ্য হুইচ ক্লটিং ফ্যাক্টর মে বিলো দ্য রেসপন্সিবল।" দেখেন, এখানে একটা জিনিস দেখেন, ১ম কথা কি বলা হয়েছে, একটা জন্ডিস আছে একটা পেশেন্টের এবং আমরা জানি বেশিরভাগ ব্লাড ভেসেলই বেশিরভাগ ইয়াতে হচ্ছে আমাদের কি হয়, আ বেশিরভাগ ব্লাড ভেসেল মানে আ আম ক্লটিং ফ্যাক্টর আমাদের লিভারে হয়। তার মানে আমরা এখান থেকে কিন্তু আমরা চিন্তা করতে পারতেছি না। কিন্তু আমরা একটা দিক দিয়ে চিন্তা করতে পারতেছি যে, আমাদের জন্ডিস যেখানে আছে সেখানে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ভিটামিন কে এর সাথে রিলেটেড হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। জন্ডিস আলা পেশেন্টের যখন সার্জিক্যাল প্রসিডিউর হয় তখন কিন্তু আমাদের একটা ভিটামিন কে এর যে একটা অ্যান্টাগনিস্ট সরি অ্যাগনিস্ট যেগুলো আছে ভিটামিন কে কে যে মিমিক করে তাকে একটা ইনজেকশন দেয়া হয়। কেন দেয়া হয়? কারণ জন্ডিস হলে আমাদের ভিটামিন কে টা সিনথেসিস হইতে পারে না। বিশেষ করে অবস্ট্রাকটিভ যে জন্ডিসটা আছে, অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা জানি ভিটামিন কে যখন হচ্ছে আমাদের হয়, তখন হচ্ছে আমাদের বাইল দরকার হয়। আর যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা বাইল পাচ্ছি না, তখন আমাদের ভিটামিন কে আমাদের তখন আর কি হয় না, অ্যাবজর্পশন হতে পারে না। ভিটামিন কে অ্যাবজর্পশন না হলে আমাদের তখন এই ফ্যাক্টর গুলা প্রোডাকশন কমে যায়। তার মানে এখানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর যেটা আছে সেটাই অ্যান্সার। ভিটামিন কে ডিপেন্ডেন্ট আমরা জানি ২, ৫, ৭, ৯, ১০। ২, ৭, ৯, ১০ সরি তাই না? তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার ইস কোনটা হবে? ২। আচ্ছা। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আছে, ওয়ালাইকুম আসসালাম রাখেন। A 65 years old woman patient has a bone pain and a renal failure and the pneumococcal pneumonia in sitting of the bone marrow biopsy. Which cell is the numerous? দেখেন, ১ম হচ্ছে আপনার ডায়াগনোসিস করতে হবে। একটা বোন পেইন আছে, রেনাল ফেইলিউর আছে আর হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া আছে। দেখেন, এই ৩ টা জিনিসই আপনার বোন পেইন যেহেতু আছে এবং রেনাল ফেইলিউর আছে এবং নিউমোকক্কাল নিউমোনিয়া আছে। তার মানে এই জিনিসগুলো আপনার কিসের সাথে ইন্ডিকেট করতেছে? দিস ইস এ কেস অফ মাল্টিপল আ মায়োলোমা। দিস ইস এ কেস অফ মাল্টিপল মায়োলোমা, তাই না? মাল্টিপল মায়োলোমাতে আমরা কি পাবো? প্লাজমা সেল পাবো, তাই না? দেখেন, মাল্টিপল মায়োলোমাতে কি হয়? যেকোনো একটা ম্যালিগন্যান্ট প্লাজমা সেল আছে। প্লাজমা সেলের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ হচ্ছে। ইন্টারলিউকিন 6, এই ইন্টারলিউকিন 6 হলে আমাদের অস্টিওক্লাস্টকে আপনার স্টিমুলেট করতেছে। অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করলে বোন রিজার্পশন হচ্ছে। বোন রিজার্পশন হলে আমাদের লাইটেক লিউশন হচ্ছে এবং এই লাইটেক লিউশনের কারণে আমাদের কি পাচ্ছি আমরা এখানে? বোন পেইন, ফ্র্যাকচার বা হাইপারক্যালসিয়া। হুম? আর পরবর্তীতে আরো কিছু আমরা সিম্পটম পাবো। সেই সিম্পটম গুলোর মধ্যে একটা হচ্ছে রেনাল ফেইলিউর, আরেকটা হচ্ছে রিকারেন্ট ইনফেকশন। দেখেন, এখানে সবগুলোর কথা বলা হয়েছে। এখানে সবগুলোর কথা বলা হয়েছে। এখানে রিকারেন্ট ইনফেকশন এর কথা বলা হয়েছে, বোন পেইন এর কথা বলা হয়েছে, রেনাল ফেইলিউর এর কথা বলেছে। তার মানে অ্যান্সার ইস নাথিং বাট মাল্টিপল মায়োলোমা। অ্যান্ড মাল্টিপল মায়োলোমা করলে আমরা কি পাবো? অবশ্যই যেটা পাই সেটা হচ্ছে আমাদের উম আ প্লাজমা সেল। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে a person suffering from the severe vomiting, diarrhea and develops AKI, what ECG changes may observe? আমরা কি ECG চেঞ্জেস আমরা পাবো? একটা সিভিয়ার ভমিটিং নিয়ে একটা পেশেন্ট আছে এবং আরো কি আছে? ডায়রিয়া আছে এবং এখানে আমাদের পেশেন্টের কি আছে? AKI ডেভেলপ করছে। তাই না? দেখেন, সিভিয়ার ভমিটিং অ্যান্ড ডায়রিয়া যদি এক কথায় বলে, যদি আমাদের AKI এর কথা না থাকতো তখন এটা চোখ বুজে আমাদের অ্যান্সার হইতো হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে যেটা আছে সেটা। কারণ ভমিটিং এর সাথে আমাদের হাইপোক্যালেমিয়া একটা খুব বড় সম্পর্ক আছে। কিন্তু কিছু ক্ষেত্রে সিভিয়ার ভমিটিং অ্যান্ড ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের কি হতে পারে? হাইপারকালেমিয়া কিন্তু হতে পারে। কারণ একেআই কিন্তু আমাদের সাধারণত রিলেটেড ইস বা অ্যাকিউট কিডনি ইনজুরি ইজ রিলেটেড উইথ আ হাইপারকালেমিয়া। আর যেহেতু আমাদের এটা তার মানে আমাদের অ্যান্সারটা এখানে কই যাবে? হাইপারকালেমিয়াতে যাইতে হবে। এখন দেখেন হাইপারকালেমিয়াতে আপনাদের কোনটা হয়? হাইপারকালেমিয়াতে আপনার টি ওয়েভ ইনারভেশন হয় না, শর্টেনিং অফ দ্যা পিয়ার ইন্টারভ্যাল এগুলো কিন্তু আমাদের হয় না। আমাদের মেইনলি হয় কোনটা? এসটি এলিভেশনটা কিন্তু আমাদের এখানে আমরা পাই। আমরা জানি হাইপোতে হয় এসটি ডিপ্রেশন আর ইয়াতে হয় হচ্ছে আমাদের এসটি এলিভেশন। ঠিক আছে? আর পিয়ার ইন্টারভ্যাল হচ্ছে প্রলংড। এই যে এখানে আপনি দেখতে পাবেন, হ্যাঁ? যেটা একুট কিডনি ইনজুরি মানে আপনি চিন্তা করবেন অনেক বেশি এরকম চিন্তা করবেন, হ্যাঁ? আচ্ছা, পরবর্তীতে একটা প্রশ্ন হুইল গিভিং দ্যা মর্নিং ফলো আপ অ্যান্ড অস্কালটেট একটা পাইছি। পাওয়ার সময় আমি দেখছি কি একটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড অ্যান্ড ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিট করছে। স্প্লিট হওয়ার কারণটা কি সেটা। এই কিছুক্ষণ আগে আমরা এটা পড়তেছিলাম, বলেছিলাম যে আমরা পরবর্তীতে দেখব। দেখেন, এখানে হচ্ছে কেন এটা হয়? কারণ এটা হচ্ছে যে আমরা ২ টা ভালভ হচ্ছে আমাদের একটু আগে পরে ক্লোজ হয়। আগে-ভাগে ক্লোজ হওয়ার কারণে এটা হয় এবং আগে হচ্ছে আমার অ্যাorta ক্লোজ হয় এবং পরে হচ্ছে পালমোনারি ভালভ হচ্ছে আমাদের ক্লোজ হয়। এখন দেখেন, এইখানে আপনি যদি একটু চিন্তা করেন, এইখানে আপনার খুব সুন্দর করে বলে দেওয়া আছে। দা আ পালমোনারি ভালভ ইস ক্লোজ যে অ্যাortic ভালভটা আগে ক্লোজ হয় এবং পালমোনারি ভালভটা হচ্ছে আমাদের পরে ক্লোজ হয়। কেন? কারণ আমাদের দেখেন একটা পালমোনারি ভালভ কই থাকে আর অ্যাortic ভালভ কই থাকে। আপনারা যদি সেটা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার পাবেন একটা সেমি পালমোনারি যে ভেইনটা আছে এই জায়গাটা পালমোনারি আর এই জায়গা থেকে হচ্ছে আমাদের এটা। যখন হচ্ছে আমাদের এটা বেশি রিভিল হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই আ
রাইট হার্টে হচ্ছে আমাদের রিফিল হইতে বেশি সময় লাগে, ওটা হচ্ছে রিফিল হইতে কম সময় লাগে, আর ওটা হচ্ছে রিফিল হইতে খুব বেশি সময় লাগে। এর জন্য আমাদের অ্যাওর্টিক ভালভটা আগে ক্লোজ হয় এবং পালমোনারি ভালভ যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরে ক্লোজ হয়। এই বাদেও এটা হচ্ছে ফিজিওলজিক কজেস অফ দ্য স্প্লিটিং, কি বললাম, ফিজিওলজিক কজেস অফ দ্য স্প্লিটিং অফ এই ইয়া সেকেন্ড হার্ট সাউন্ড। এই বাদে প্যাথোলজিক্যাল অনেকগুলো কজ আছে, যেমন হচ্ছে পালমোনিক স্টেনোসিস, তারপর রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, তারপর হচ্ছে হচ্ছে আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস, এগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন বলা হয়েছে এ 20 ইয়ার্স ওল্ড মেল মেল পেশেন্ট এক্সপেরিয়েন্স ব্র্যাডিকার্ডিয়া, ইনক্রিজ পালস প্রেশার, বা ইনক্রিজ পালস প্রেশার বলতে আমরা কি বোঝাচ্ছি, মানে ব্লাড প্রেশার বাড়ছে আর কি, মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা মেনলি বাড়ছে। পরবর্তীতে বলা হয়েছে কি এ 20 irregular respiration following RTA, which description is the activation is the cause of the following the disorder. এই ডিসিজ অবশ্যই এর আনসার কি হবে, কুশিং রিফ্লেক্স। কেন কুশিং রিফ্লেক্স আমরা এক্সপ্লেন করব। এক্সপ্লেনটা করব হচ্ছে আমরা in case of the increased intracranial pressure causes bradycardia, increased systolic blood pressure and irregular respiration। হ্যাঁ, এটা কেন হয়? কারণ আমাদের যে কোনো কারণে দেখেন এখানে আরটি এর কথা বলা আছে, যে কোনো কারণে আমাদের ব্লাডে মানে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়েছে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হলে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়েছে। এখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে আমাদের তখন কি বাড়ে, আইসিপি বাড়ছে, আইসিপি বাড়ছে। এখন আমরা জানি আইসিপি বাড়লে একটা সমস্যা আছে কি, আমরা জানি মিন আর্টের মানে আমাদের যে হচ্ছে সেরেব্রাল পারফিউশন প্রেশার, সিপিপি ইকুয়াল টু মিন আর্টেরিয়াল প্রেশার মাইনাস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এখন দেখেন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যে কোনো কারণে বাড়ছে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে আমরা ব্রেন তো আর নিজে নিজে তো আর কি করতে পারতেছে না, এই ব্লাডটাকে সরাই দেওয়া তো আর নিজে মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমাই দিতে পারতেছে না। এখন যেহেতু ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমাই দিতে পারতেছে না, তার মানে আমাদের কি কি করতেছে, অবশ্যই এই সিপিপিটা ঝামেলা হইতেছে, তাই না? সিপিপি বন্ধ হয়ে গেলে তার মানে আপনার আপনার ব্রেন আর ব্লাড সাপ্লাই যাচ্ছে না। তো আমি যেহেতু আর এই ইন্টারক্রেনিয়াল প্রেশার কমাইতে পারতেছি না, তখন ব্রেন কি করে, মিন আর্টেরিয়াল প্রেশারটা বাড়ায় দেয়। মিন আর্টেরিয়াল প্রেশারটা কেন বাড়াচ্ছে, এই সিপিপিটা ঠিক রাখার জন্য। এই মিন আর্টেরিয়াল প্রেশার বাড়ানোর ক্ষমতা কিন্তু তার কাছে কিন্তু আছে। এই যে যে আমাদের যে ভেন্ট্রোল্যাটারাল যে মিডুলারি সারফেস যেখানে আছে, ভেন্ট্রোল্যাটারাল যে মিডুলারি সারফেস আছে, এই ভেন্ট্রোল্যাটারাল এই যে সারফেস, ব্রেনের যে সারফেসটা যে কারণে তখন কি হয়, আমাদের মিন আর্টারিয়াল প্রেশার বাড়ে। মিন আর্টারিয়াল প্রেশার বাড়লে তখন আমাদের সার্কুলেশনটা ঠিক থাকে। এখন এই মিন আর্টারিয়াল প্রেশার বাড়ার সাথে সাথে আমাদের সকল সিস্টেমিক ব্লাড প্রেশারই বেড়ে যাচ্ছে। সিস্টেমিক ব্লাড প্রেশার যখন বাড়তেছে তখন আমাদের কোনটা কাজ করতেছে, তখন আমাদের কাজ করতে হচ্ছে ব্যারোরেসিপ্টর রিফ্লেক্স মেকানিজম। কি কোনটা কাজ করছে, ব্যারোরেসিপ্টর রিফ্লেক্স মেকানিজম। আমরা জানি ব্যারোরেসিপ্টর রিফ্লেক্স মেকানিজমের আমাদের কি আছে, একটা কার্ডিও ইনহিবিটেড একটা ব্যাপার-স্যাপার আছে, যে সে ব্লাড প্রেশারটা কমায় দিতে পারে। তো যেহেতু এখন ব্লাড প্রেশার তো সে কমাইতে পারতেছে না, ব্লাড প্রেশার কমাইতে পারতেছে না কেন? কারণ হচ্ছে সেটা তো আমাদের এই যে যে ব্রেন থেকে আমাদের এটা হয়ে গেছে, ব্রেন থেকে হচ্ছে আমাদের এটা লাভ হয়েছে। এখানে দেখেন সিস্টোলিক প্রেশার হলে আমাদের মেনলি সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ে এবং এখানে কি হয়, আমাদের পালস প্রেশারটা ইনক্রিজ করে। এখন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ার পরে তখন এ কি করবে, এখন এ যেহেতু ব্লাড প্রেশার যেহেতু এটা মানে ব্র্যাডিকার্ডিয়া তখন সরি ব্যারো রিসিপ্টর মেকানিজম, এখানে এটার জন্য রেসপন্সিবল ইজ ফর ব্যারো রিসিপ্টর মেকানিজম তখন কি করতেছে, যেহেতু সে আর ব্লাড প্রেশার কমাইতে পারতেছে না, তখন সে কি করতেছে, কিছুটা ব্র্যাডিকার্ডিয়া করতেছে, হার্ট রেট কমাই দিচ্ছে, হার্ট রেট কমানোর ফলে এটাকে কম্পেনসেশন করার চেষ্টা করতেছে। তো তার মানে আমরা হাইপারটেনশন পাইতেছি, আবার হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া পাইতেছি। আবার একই সাথে আমরা ইরেগুলার ব্রিদিং পাইতেছি। ইরেগুলার ব্রিদিং কারণ কেন পাইতেছি, কারণ আমাদের যে রেসপিরেটরি সেন্টারটা থাকে, এই রেসপিরেটরি সেন্টারটাকে কি প্রেশার দিচ্ছে, এই যে যেই মানে এই যে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণে এই রেসপিরেটরি সেন্টারটা প্রেশারাইজ হচ্ছে, এই প্রেশারাইজের কারণে তখন আর সেই আমাদের রেসপিরেটরি সেন্টার গুলো যেভাবে কাজ করার কথা সেভাবে ফাংশন করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইন হুইচ টাইপ অফ দ্য, আচ্ছা তার মানে আমরা এই তিনটা এইভাবে পেলাম। হ্যাঁ, কুশিং রিফ্লেক্স, এটাকে বলে কুশিং রিফ্লেক্স। আচ্ছা, ইন হুইচ টাইপ অফ দ্য হাইপোক্সিক হুইচ টাইপ অফ দ্য হাইপোক্সিয়া অক্সিজেন টেনশন ইজ দ্য নর্মাল বাট অ্যামাউন্ট অফ দ্য অক্সিজেন রিচিং টু দ্য টিস্যু ইজ ইনঅ্যাডিকুয়েট। দিস ইজ অ্যান্সার, আর কিছুই না, সেটা হচ্ছে স্টেগনেন্ট হাইপোক্সিয়া বা ইসকেমিক হাইপোক্সিয়া। ঠিক আছে। কিছুক্ষণ আগে আমি এটা বলেছি, আর এটা আমাকে এক্সপ্লেন করার মতো কিছু নাই, যে এটা ইসকেমিক বা স্টেগনেন্ট ডিউ টু স্লো সার্কুলেশন, যে আপনার ব্লাডে আপনার অক্সিজেন পরিমাণ ঠিক থাকলেও কিন্তু যেহেতু ব্লাড আপনার টিস্যুতে ভালোভাবে যাচ্ছে না, সেহেতু আপনার ব্লাডে অক্সিজেনও যাচ্ছে না, এটাকে বলা ইসকেমিক হাইপোক্সিয়া। The cardiac output of the right heart side of the heart is the hot percentage of the cardiac output of the uh, লেফট হ্যান্ড সাইড অফ দ্য হার্ট। দেখেন আমরা কার্ডিয়াক আউটপুট কি বলে, অফ ইজ ভেন্ট্রিকল, আপনার কি পরিমাণ ব্লাড আপনার ইজেক্টেড হচ্ছে, ইজ ভেন্ট্রিকল ইজ মিনিট, তাই না? তার মানে এও যে আমরা জানি কার্ডিয়াক আউটপুট 5 লিটার, এও 5 লিটার হলে এও হবে আমাদের কত, 5 লিটার। তার মানে 5 লিটার মানে কি, একটা উপরের 100%। The cardiac output of the left heart side of the heart is the equal is the blood, আচ্ছা এটা তো বললামই। আচ্ছা, a person moves from the supine position to a standing position
হুইচ অফ ফলোইং ইজ কম্পেনসেটরি চেঞ্জেস মে অকার্স। দেখেন, এখন আপনার আপনি যখন একটা সুপাইন পজিশন থেকে স্ট্যান্ডিং পজিশনে আসলেন, আপনার ব্লাড গুলো কই গেল? ক্যাপাসিটিং ভেসেলে হয়ে আপনার ডিপ ভেইন এই ভেইনে চলে গেল। চলে গেলে আপনার ভেনাস রিটার্ন কমে গেল। তাই না? ভেনাস রিটার্ন কমে গেল। কমে যাওয়ার পরে এখন আপনার কি করতে হবে? এখন আপনার ভেনাস রিটার্ন কমে গেল। ভেনাস রিটার্ন কমলে কার্ডিয়াক আউটপুট কমলো। কার্ডিয়াক আউটপুট কমলে আপনার হচ্ছে বিপিও কমলো। কারণ কার্ডিয়াক আউটপুটের সাথে তো বিপির একটা সম্পর্ক আছে। তাই না? এখন ব্লাড প্রেশার কমে গেল। এখন ব্লাড প্রেশার কমে গেলে তো আপনার সমস্যা। এখন ব্লাড প্রেশার কমে গেলে আপনার এখন তখন কোন না কোন একটা সিস্টেম চালু হতে হবে। সিস্টেম চালু হয়ে আপনার হয় সিম্পাথেটিক না প্যারাসিম্পাথেটিক। এখন যেহেতু এমনিতে কমে গেছে, প্যারাসিম্পাথেটিক কি করে? কার্ডিও ইনহিবিটরি, তাই না? এখন এখানে কোনটা হবে? সিম্পাথেটিক একটা স্টিমুলেশন অ্যাক্টিভেট হবে। সিম্পাথেটিক স্টিমুলেশন যখন অ্যাক্টিভেট হবে, তখন সে এই জিনিসটাকে রিভার্স করতে যাবে। এই জিনিসটাকে রিভার্স করতে যাবে। মানে ভেনাস আউটপুট সে যদি বাড়াইতে না পারে, তখন সে কি করতে পারে? এই কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য আরো কি উপায় আছে? যদি আমাদের হার্ট রেট বাড়াইতে পারে, কন্ট্রাক্টিলিটি বাড়াইতে পারে, এগুলো বাড়াইতে পারে। দেখেন, তার মানে ডিক্রিজ হার্ট রেট এটা হবে না। এটা মানে আপনার ওই কারণে হতে পারে। কিন্তু কম্পেনসেশন এর জন্য আপনার কোনটা দরকার? কার্ডিয়াক এক্সিলারেটরি কোন দরকার। এর মধ্যে কার্ডিয়াক এক্সিলারেটরি কোনটা আছে? ইনক্রিজ কন্ট্রাক্টিলিটি। তাই না? তার মানে অ্যান্সার ইজ এই। দেখেন, দেয়ার ইজ অ্যান ইনক্রিজ কার্ডিয়াক হার্ট রেট অ্যান্ড ইনক্রিজ কন্ট্রাক্টিলিটি অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। হ্যাঁ? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমার কি করবে? ইনক্রিজ করবে সিম্পাথেটিক স্টিমুলেশন এর দ্বারা। কিন্তু এখানে যেহেতু ডিক্রিজ হচ্ছে, তার মানে দিস ইজ অলসো ফলস। ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ পিয়ার ইন্টারভাল। ইনক্রিজ পিয়ার ইন্টারভাল মানেটাই কি? ডিক্রিজ হার্ট রেট। ঠিক আছে? ইনক্রিজ পিআর ইন্টারভাল, যতই আপনার পিআর ইন্টারভাল যখন বাড়বে তখন আপনার কি হবে? হার্ট রেটটা ডিক্রিজ করে যাবে। তাই না? পিআর ইন্টারভাল কমে গেলে তখন আমাদের হার্ট রেট ইনক্রিজ করবে। দেখেন, এখানেও একটা সুন্দর করে কথা আছে। আছে না? আচ্ছা, নাই। যে হচ্ছে পিআর ইন্টারভালটা ডিক্রিজ করে। এখানে ইনক্রিজের কথা বলছে, তার মানে এটা না। অ্যান্সার ইজ বি। A cardiovascular changes that does not occurs in the pushing it doesn't occur in pushing a stationary car. আমরা জানি stationing of the car is example of the isometric exercise. আমরা জানি এক্সারসাইজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ, একটা হচ্ছে টনিক এক্সারসাইজ। একটা হচ্ছে আইসোমেট্রিক, একটা হচ্ছে আইসোটনিক। আইসোমেট্রিক আর একটা হচ্ছে টনিক। এখন আইসোমেট্রিক এক্সারসাইজ এবং আইসোটোনিক এক্সারসাইজের মধ্যে আমাদের যে পার্থক্য বা যে ইয়াটা হবে, ইনক্রিজ স্ট্রোক ভলিউম, মার্কড ইনক্রিজ অফ দ্য স্ট্রোক ভলিউম। কিন্তু আমরা এটা হচ্ছে আইসোমেট্রিক। আইসোমেট্রিক আমাদের কি হবে? যে আমাদের মাসেলের যে লেন্থ গুলো আছে, লেন্থ গুলো ইনক্রিজ করবে না, কিন্তু কি কি ইনক্রিজ করবে? টোনিসিটি ইনক্রিজ করবে। কি ইনক্রিজ করবে বললাম? টোনিসিটিটা ইনক্রিজ করবে। আর আইসোটোনিকে কি হবে আমাদের? টোনিসিটি সেম থাকবে, বাট মাসেল লেন্থটা বাড়বে। ঠিক আছে? এখন দেখেন, এখানে আপনার যেহেতু কোনো মাসেল লেন্থ বাড়তেছে না, মাসেল একই জায়গায় থাকতেছে। তার মানে হচ্ছে আমাদের এই যে ব্লাড ভেসেলের যেই ব্লাড গুলো আছে, সেই ব্লাড গুলো কি হয়ে থাকতেছে? মাসেলের মধ্যে চাপা খেয়ে সিকুয়েস্ট্রেশন হয়ে কেটে পড়ে থাকতেছে। হ্যাঁ? মানে মানে সিস্টেমিক সার্কুলেশনে বা এই ভেনাস রিটার্নে সে আসতে পারতেছে না। দেখেন, চিন্তা করেন, এখানে আপনি একটা টনিসিটি বাড়াইছেন, কিন্তু মার্ক কোনো মানে শর্টেনিং লেন্থেনিং করেন নাই। তার মানে সেখানে যে ব্লাড ভেসেল গুলো আছে, সেই ব্লাড ভেসেল উইল বি কম্প্রেসড। দোজ ব্লাড ভেসেল উইল বি কম্প্রেসড। এখন কম্প্রেসড ব্লাড ভেসেলের কারণে আমাদের কি পাবো? যেহেতু ব্লাড ভেসেলটা কম্প্রেসড হচ্ছে, ব্লাড ভেসেল কম্প্রেসড হওয়ার কারণে আমাদের কি হবে? ডিক্রেস ভেনাস রিটার্ন। হুম? ডিক্রেস ভেনাস রিটার্ন। এখন আবার সেই হিসেব, ডিক্রেস ভেনাস রিটার্ন হলে আমাদের ডিক্রেস ইডিভি। ডিক্রেস ইডিভি হলে আমাদের অবশ্যই ভেনাস রিটার্ন মানে স্ট্রোক ভলিউমে তেমন একটা মানে স্ট্রোক ভলিউম আমাদের তখন আর বাড়তে পারবে না। যেহেতু আমাদের হার্ট রেট বাড়ছে, আমাদের যেহেতু আবার স্ট্রোক ভলিউম আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ফোর্স অফ কন্ট্রাক্টিলিটি বাড়তে পারে। হ্যাঁ? যেহেতু আমাদের পাচ্ছি, কিন্তু আমাদের ইডিভি যেহেতু আমাদের কমে যাচ্ছে, তার মানে স্ট্রোক ভলিউম আর তেমন কিছু বাড়তে পারবে না। মিনিমালি, ইউজুয়ালি ইট ডাজন্ট চেঞ্জ বা ইট ইজ মিনিমালি চেঞ্জ। মার্কিং কেস দিস ইজ ফলস, মানে এটাই সত্য যে হচ্ছে ইট ডাজন্ট অকার ইন আমাদের আইসোমেট্রিক এক্সারসাইজ। তো শার্প ইনক্রিজ অফ দ্য ডায়াস্টোলিক প্রেশার। দেখেন, শার্প ইনক্রিজ অফ দ্য ডায়াস্টোলিক প্রেশার হবে কেন? কারণ আমার যেহেতু মাসেলের লেন্থ বাড়তেছে না, তার মানে আমাদের ব্লাড ভেসেলটা কম্প্রেসড হয়ে আসতেছে। ব্লাড ভেসেল কম্প্রেসড হওয়ার আমার মানে কি? ব্লাড ভেসেল কম্প্রেসড হওয়ার মানে হচ্ছে আমাদের উম ব্লাড ভেসেল কম্প্রেসড হওয়ার মানে হচ্ছে আমাদের ইনকেস পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তেছে। এখন পেরিফেরাল রেজিস্ট্যান্স যেহেতু বাড়বে, তার মানে সেই হিসাবে অবশ্যই আমাদের ডায়াস্টোলিক প্রেশারটা আমাদের বাড়বে। তারপর ডায়াস্টোলিক ব্লাড ইনক্রিজ সিস্টোলিক ব্লাড, শার্প ইনক্রিজ সিস্টোলিক ব্লাড, এটাও সত্য। যেহেতু আমাদের ডায়াস্টোলিক বাড়তেছে, আমাদের সিস্টোলিক অবশ্যই কিন্তু আমাদের কি হবে? বাড়তে হবে। যেহেতু আমার কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়তেছে, এই বাড়তেছে। তাই না? ইনক্রিজ হার্ট রেট অবশ্যই হবে, কারণ এটা কার্ডিও এক্সিলারেটরি একটা ব্যাপার-স্যাপার আমাদের আসবে। ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট এটা হবে। কিন্তু দেখেন, কার্ডিয়াক আউটপুট বাড়বে কিসের কারণে? হার্ট রেট বাড়ার কারণে। কার্ডিয়াক আউটপুট কার উপর ডিপেন্ড করে? স্ট্রোক ভলিউম আর হচ্ছে আমাদের কার্ডিয়াক হার্ট রেটের উপর ডিপেন্ড করে। কিন্তু এটা তখন কি করবে না? এটা তেমন বাড়বে না। এটা তেমন বাড়বে না। মানে এটা তেমন বাড়বে না। বাড়বে কোনটা? এটা। মানে অ্যান্সার ইজ এ।
আচ্ছা, আর যদি এটা ইয়া হইতো, আইসোটোনিক এক্সারসাইজ হতো, তখন কি হতো, তখন হচ্ছে আমাদের এই ডায়াস্টলিক প্রেশারটা আমাদের হয়তো কমে যেত, রিডিউস করতে বা নর্মাল থাকতো। কারণ কি, তখন আমাদের ব্লাড ভেসেল গুলো ডাইলেট করতো, ব্লাড ভেসেল ডাইলেট করলে আমাদের তখন কি হইতো, টিআরপিটা কমতো, টিআরপি কমে গেলে আমাদের ডায়াস্টলিক প্রেশার কিন্তু আমাদের ওরকম করে আর বাড়তো না। প্রথম কথা। দ্বিতীয় কথা, মার্ক ইনক্রিজ ইন স্ট্রোক ভলিউম হতো। কারণ কি, এটা যেহেতু আমাদের ব্লাড ভেসেল ডায়ালেশন হচ্ছে, এই ব্লাড গুলো আমাদের তখন কি হতে পারতেছে, আমাদের ভেনাস রিটার্ন হিসেবে চলে আসতে পারতেছে। যেহেতু চলে আসতে পারতেছে, তার মানে আমাদের ইডিবি বাড়বে। ইডিবি বাড়লে আবার আমাদের সিস্টেমিক তো আছেই, সিম্প্যাথেটিক স্টিমুলেশন আছেই। ইডিবি বাড়লে আমাদের অবশ্যই স্ট্রোক ভলিউমও বাড়বে, এবং এটা মার্ক ইনক্রিজ হতো ইন আইসোটোনিক এক্সারসাইজ। বাট আইসোমেট্রিক এক্সারসাইজে কিন্তু আমাদের স্ট্রোক ভলিউম ওরকম করে বাড়বে না। A 35 years old male patient come to emergency department after RTA, and his clinical feature is a suggest that patient is in hypovolemic shock. You measure his blood pressure is 30 to 30 50 by 30 millimeter of the mercury. Uh, হুইচ ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজম মে অ্যাক্টিভেট টু ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। দেখেন, এটা আসলে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, আমরা যে কোনো ডিএমসি সলিমুল্লাহ যে কোনো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে খুব পাওয়া যায়, যে আমাদের ব্লাড প্রেশার খুব কম 50 মতো। তখন আমাদের যদি ব্লাড প্রেশার যদি অ্যাক্টিভেট করতে হয় বা ইনক্রিজ করতে হয়, তখন আমাদের কোনটা কাজ করতে হবে। দেখেন, এটা একটা ইমার্জেন্সি সলিউশন, ইমার্জেন্সি সিচুয়েশন, এবং ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে অবশ্যই কোনটা কাজ করবে, শর্ট অ্যাক্টিং, মানে যেগুলো সেকেন্ডের মধ্যে কাজ করতে পারে, হয় ব্যারোটিসিপটা কাজ করতে হবে, নয় কেমোরিসিপটা কাজ করবে, নয় সিএমএসি করতে হবে। আমরা এটা কনফার্ম হয়ে গেলাম। দেখেন, এর মধ্যে এই তিনটার মধ্যে কোনটা কাজ করবে, অন্যগুলো কেন নাই, কারণ ওইগুলো সময় লাগবে। একটা পেশেন্ট এরকম অবস্থা, এখন যদি সেকেন্ডের মধ্যে যদি আমরা ব্লাড প্রেশার যদি না বাড়াইতে পারি বা ব্লাড প্রেশার যদি ইনক্রিজ না করে, তখন তো পেশেন্টের অবস্থা খারাপ হবে, পেশেন্টের মারা যাওয়ার সম্ভাবনা, পেশেন্টের এক্সপায়ার করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখানে কি বললাম, দুইটার মধ্যে যে কোনো একটা। কিন্তু আমরা জানি এই ব্যারোসিপের ফিডব্যাক মেকানিজম যেমন কাজ করে, অনেক ভালো কাজ করে, কিন্তু একটু টু অনেকটি বা এর বেশি কম যখন কমে যায়, তখন আর কি করতে পারে না, কাজ করতে পারে না, তাই না? এটা হচ্ছে সুষমের বন্ধু। যখন আপনার মোটামুটি একটু সমস্যা হচ্ছে, তখন আপনি একে পাবেন। সুষমের বন্ধু ঠিক বলা যাবে না, কিন্তু যখন আপনার অনেক বেশি সমস্যা, খুবই একটা বড় বিপদে পড়ছেন, তখন কিন্তু আর এই ব্যারোসিপ্টম মেকানিজম ক্যান নট, তখন কাজ করবে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে সিএনএস ইসকেমিক রেসপন্স। সিএনএস ইসকেমিক রেসপন্স হচ্ছে একটা স্ট্রং রেসপন্স, কিন্তু সেটা 60 মিলিমিটারের নিচে একবারে কখনো কাজ করে না। দেখেন, ইম্পর্টেন্স অফ দ্য সিএনএস, ইটস এ পাওয়ারফুল রেগুলেটরি মেকানিজম। ডিসপাইট অফ দ্য পাওয়ারফুল নেচার অফ দ্য সিএনএস ইসকেমিক রেসপন্স, ইট ডাজন্ট বিকাম সিগনিফিকেন্ট আনটিল দ্য আর্টেরিয়াল প্রেশার ইজ দ্য ফলস ফার বিলো ডাউন টু 60 মিলিমিটার অফ দ্য অ্যান্ড বিলো। এবং এটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে যখন হচ্ছে ব্লাড প্রেশার কখন হবে 50 টু 20 মিলিমিটার, 20 মিলিমিটার অফ মার্কারিতে আসবে। ঠিক আছে, এবং এটাকে বলা হয় দ্য লাস্ট ডিথ স্ট্যান্ড। যখন কেউ ছিল না তোমার পাশে, যখন কেউ ছিল না আমার পাশে, তখন আমার কে কে কাজ করবে, এই সিএনএস ইসকেমিক রেসপন্সটা কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন, যেটা হচ্ছে A 55 ইয়ার্স ওল্ড হাইপারটেনসিভ পেশেন্ট প্রেসক্রাইব এ ভ্যাসোডাইলেটর মেডিসিন, প্রেসক্রাইবড এ ভ্যাসোডাইলেটর মেডিসিন, দ্য ডক্টর এক্সপ্লেন্ড দ্য ড্রাগ ইজ প্রাইমারি অ্যাক্ট অন দ্য ব্লাড ভেসেল। আমরা যে কোনো একটা হাইপারটেনসিভ ড্রাগ দিয়েছি, এবং হাইপারটেনসিভ যে ড্রাগটা দিয়েছি সেটা ডক্টর বলে দিয়েছে যেটা হচ্ছে ব্লাড ভেসেলের উপর কাজ করবে। এখন বলা হচ্ছে এটা কোন ব্লাড ভেসেলের উপর কাজ করবে, বা আমরা জানি ব্লাড ভেসেল অনেকগুলোই আছে, অ্যাওর্টা, মানে মোট টার্গেট সেল কোনটা, অ্যাওর্টা, আর্টারিস, ক্যাপিলারিস এন্ড আর্টেরিয়াস এন্ড ভেন্স। আমরা জানি এইটা যেটা আছে, আমাদের যে ইয়াগুলো আছে, সেটা আমাদের মেনলি রেজিস্ট্যান্স বা ব্লাড প্রেশার বা টিআরপি, যে ব্লাড প্রেশারটা ডিক্রিজ করার জন্য আমাদের রেজিস্ট্যান্সটা কমাইতে হবে। এখন এই রেজিস্ট্যান্স ইজ মেনলি, মানে এক্সার্টেড বা মেনলি আমাদের দেয় কে, সেটা দেয় হচ্ছে আমাদের আর্টেরিয়ালস। দ্য অ্যান্সার ইজ ডি। ঠিক আছে, the arterioles is the major site of the resistance of the circulatory system. By dilating them, the vasodilator reduce the systemic vascular resistance and lower the blood pressure. ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এ 35 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট উইথ দ্য ফ্যাটিক প্যালোডস অ্যান্ড দ্য শ্যালো ইন স্টাং অ্যান্ড উইথ কমপ্লেন্স অফ দ্য টিংলিং ইন হিজ হ্যান্ড অ্যান্ড ডিফিকাল্ট ইন দ্য ওয়াকিং ইনভেস্টিগেশন শো, এটা এমসিভি বাড়ছে, হিমোগ্লোবিন কমছে। তার মানে আমরা এটা, এমসিভি যেহেতু বাড়ছে, তার মানে আমরা এটা বুঝে ফেলছি কি, এটা অবশ্যই একটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, হিমোগ্লোবিন কমছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। পরবর্তীতে আমরা আমরা কি পেয়েছি, হাইপারসেগমেন্টেড নিউরোফিল পেয়েছি। এটা আরো কনফার্ম যে এটা একটা অবশ্যই অবশ্যই হাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এখন ফলেট ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক হয়, আবার ভিটামিন বি 12 এর মধ্যে ডেফিসিয়েন্সি হয়। এখন এটার মধ্যে কোনটা হবে আমাদের অ্যান্সার? অ্যান্সার ইজ ভিটামিন বি 12। কেন? দেখেন, এই যে যেগুলো কথাগুলো বলছে, ফ্যাটিক, প্যালোড, এগুলো কিন্তু আছে, প্যালোড, পোর মেমোরি, এখানে পাবেন যে টাঙের সমস্যা হচ্ছে, ফ্যাটিক, এই পাইরেক্সিয়া, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়ার একটা টুকটাক একটা ইয়া। পরে বলছে এমসিবি হচ্ছে আমাদের 150 আর হিমোগ্লোবিন হচ্ছে এই। আমরা যখন ইয়া করবো, এই যে কমনলি
একটা 50 বা ইউজুয়ালি রাইজ, হ্যাঁ, বাট সেম। হিমোগ্লোবিন রিডিউস, দুটাই আমরা পাইছি। এবং এর মধ্যে আমরা কি পাইছি, এই যে হাইপার সেগমেন্টেড ব্লাড ফিল্ম, হাইপারসাইনিক নিউরোবিল, তার মানে মেগালোব্লাস্টিক কনফার্ম। পরবর্তীতে আমরা কিছু নিউরোলজিক্যাল ফাইন্ডিং পাইছি, এখানে দেখেন নিউরোলজিক্যাল ফাইন্ডিং, এগুলো নিউরোলজিক্যাল ফাইন্ডিং। কোনগুলো নিউরোলজিক্যাল ফাইন্ডিং? এই যে হাইপার সেগমেন্টেড শোজ দ্য হি অলসো কমপ্লেন অফ দ্য টিংলিং ইন হিজ হ্যান্ড অ্যান্ড ডিফিকাল্টি ওয়াকিং, এটা একটা নিউরোলজিক্যাল ফাইন্ডিং। তার মানে নিউরোলজিক্যাল ফাইন্ডিং ইজ রেসপন্সিবল ফর দ্য ভিটামিন বি12। দেখেন এই যে, ঠিক আছে, ডাইমেনশিয়া, tingling, collapse, and the stroking collapse and stroking paresthesia, loss of the ankle reflex, মোটরের এই আপার মোটর নিউরন সাইন্ড ইমেজ ভাইব্রেশন সেন্সেশন, তাই না? তো তার মানে অ্যান্সার ইজ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। দ্য ফিজিওলজিক্যাল ভ্যারাইটি অফ হিমোগ্লোবিন কজেস। দেখেন প্রশ্ন কি বলা হয়েছে, ফিজিওলজিক্যাল ভ্যারাইটি অফ হিমোগ্লোবিন। আমরা জানি হিমোগ্লোবিনের অনেক ধরনের ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল ভ্যারাইটি আছে। হিমোগ্লোবিন প্যাথোলজিক্যালের মধ্যে আছে এস, সি, ডি, ই। এসে আমরা কই পাই? এসে আমরা সিকেল সেল অ্যানিমিয়াতে আমরা হচ্ছে এইচবিএস পাই। তারপর হচ্ছে এইচবি সি পাই কোথায়, যেটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া হচ্ছে সি ট্রেট, আর ডি পাই ডি ট্রেট, আর ই পাই হচ্ছে ই ট্রেট, হিমোফিলিয়া ই বা ই ট্রেট। হুম। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে কি কি হয় এগুলো যদি পারেন একটু মনে রাখবেন। এসে কি হয়, সিতে কি হয়, ডিতে কি হয়, ইতে কি হয়। আর এফটা কিন্তু আমাদের ফিজিওলজিক, প্যাথোলজিক কিন্তু না। ঠিক আছে, এটা আমাদের একটা যখন বাচ্চা হয় তখন কিন্তু আমাদের এইচবিএফ থাকাই কিন্তু নর্মাল, তাই না? এটা শুধুমাত্র একটাই জিনিস, একটা হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের আলফা চেন এবং বেটা চেন থাকে হচ্ছে এতে, আর এটা হচ্ছে আলফা চেন এবং গামা চেন থাকে হচ্ছে আমাদের এফ এ। এখানে কোনোটা কিছু এরকম রিপ্লেস বলে কিছু হয় না, এখানে যেমন সিক্স ভ্যালিন দ্বারা রিপ্লেস হয়, লাইসিন দ্বারা, গ্লুটামাইন দ্বারা রিপ্লেস হয়। তোমার অ্যান্সার ইজ ওইটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এ লিম্ফ নোড বায়োপসি অফ দ্য পেশেন্ট অফ পেইনলেস সার্ভাইকাল। দেখেন এই প্রশ্নটা একটু পড়েন। এ লিম্ফ নোড biopsy from a patient with painless cervical lymphadenopathy, night sweats and the weight loss and showing at the large binucleated or multinucleated giant cell with owl-eye appearance। দেখেন এই owl-eye appearance পড়লে আর আপনার কোনো কিছু পড়ার দরকার নেই, আপনি চোখ বুজে এটা কি দেবেন, এটা একটা লিম্ফোমা। কোন ধরনের লিম্ফোমা? হস্কিন লিম্ফোমা। কি পাবেন? আর এস সেল বা রিড স্ট্যান্ডবার্গ সেল। ঠিক আছে, এখন তারপর আরো কিছু দিছে, সারাউন্ডেড বাই দ্য লিম্ফোসাইট, হিস্টোসাইট, ইসিনোফিল, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সেল টাইপ ইন দিস কন্ডিশন। এটাকে কোন সেল টাইপের ক্যারেক্টারিস্টিক বলা হয় সেটার কথা বলা হয়েছে, অ্যান্সার ইজ রিড স্ট্যান্ডবার্গ সেল, অ্যান্সার ইজ পি। এবারে পপকর্ন যে সেলটা আছে, পপকর্ন সেলে আমরা পাই, পপকর্ন সেল হচ্ছে আমরা কই পাই? দেখেন পপকর্ন সেলের খুব বেশি পড়া লাগবে না, যদি পারেন মনে রাখতে মনে রাখবেন, না পারলেন না রাখলেন। এটা হচ্ছে নোডুলার লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হস্কিন লিম্ফোমা, নোডুলার লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট হস্কিন লিম্ফোমা। এটা তো আমরা জানি হস্কিন লিম্ফোমার মধ্যে আমরা এটা পাবো। অরসেল আমরা কই পাবো? আমরা সবাই জানি অরসেল এটা খুব একটা সুন্দর জিনিস, এএমএল এ পাবো। অ্যাকুট লিম্ফোয়েড লিউকেমিয়াতে আমরা পাই। মট সেল যেটা আছে এটা হচ্ছে কোনিক লিউকেমিয়া, কোনিক সিএলএল এ পাই, বা হচ্ছে মাল্টিপল মায়োলোমাতে পাই। আর এটা হচ্ছে আমরা কই পাই? এটা হচ্ছে আমাদের টি সেল লিম্ফোমাতে পাই, টি সেল লিম্ফোমাতে পাই। এগুলো আপনার মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এই রিড স্টেনবার্গ সেল এবং এখানে আওলা অ্যাপেনেস থাকে, এবং এর যে এর চারপাশে আরো কি পাই? হিস্টোসাইট, ইসিনোফিল এন্ড হচ্ছে লিম্ফোসাইট। ইসিনোফিল যে ইসিনোফিল যে লিম্ফোসাইট লিম্ফোমাতে বাড়ে সেটা কিন্তু আমরা আগেও কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, একটা প্রশ্ন কিন্তু দেখেছি। তার মানে অ্যান্সার ইজ বি। Which type of the cell is present? Which of the following is the best describe the function of the sodium potassium ATPase pump? দেখেন এটা খুব সুন্দর একটা প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের অনেকগুলো আসে। আমরা জানি ইট মেনটেন্স দ্য সেল ভলিউম অ্যান্ড রেস্টিং দ্য মেমোরি প্রোটেকশন, এটাই কিন্তু এখানে হচ্ছে আমাদের ট্রু। কেন ট্রু? কারণ ইট পাম্পস হচ্ছে আমাদের সোডিয়াম, দুইটা সোডিয়াম তিনটা সোডিয়ামকে সে বাইর করে দেয়, দুটা সোডিয়ামকে সে ভিতরে ঢুকায়, দুটা সোডিয়ামকে সে এই যে তিনটা সোডিয়ামকে সে এটা বাইট করে দেয়, আর হচ্ছে দুইটা পটাশিয়ামকে সে ভিতরে নেয়। এটা হচ্ছে এখানে লিখতে হবে, তিনটা সোডিয়াম, হ্যাঁ, ভিতরে নেয়। এই নেওয়ার ফলে এটা কি হয় আমাদের? দেখেন সবসময় একটা নেগেটিভ পোটেনশিয়াল কিন্তু আমাদের এর মধ্যে থাকে। ঠিক আছে, ইট জেনারেটস এটিপি না, এটা হচ্ছে এটিপি আরো কি করে? খরচ করে। ঠিক আছে, হুইল ইট খরচ করে, তাই না? ইট কনজিউম বলা যেতে পারে। ইট হেল্পস টু মেনটেন সেল ভলিউম, এটা ট্রু। ফাংশন থ্রু দা ফ্যাসিলিটেড ডিভিশন না, এটা তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, এখানে একটা প্রোটিন আছে, সবকিছু আছে, এটিপি আছে, তো ফ্যাসিলিটেড ডিভিশন তো আমাদের প্রশ্ন, ডিভিশন তো না এটা। ইট তারপরে প্রশ্ন কি বলা হয়েছে? ইট স্টপ ওয়ার্কিং when extracellular sodium levels are high। না, এটা যখন এক্সট্রাসেলুলার সোডিয়াম যখন হাই থাকবে তখন এটা হতে পারে। কেন হতে পারে? দেখেন এটা আপনাদের অসমোসিস হইতেছে না, এটা আপনাদের ইয়া হইতেছে ডিফিউশন, এটা আপনার ডিফিউশন তো হচ্ছে না। ডিফিউশনের ক্ষেত্রে যখন আপনার ইয়া হয়ে যাবে ইকুইলিব্রিয়াম, তখন এটা হবে না। কিন্তু যখন আপনার
ইয়া হবে, তখন এটা কি হচ্ছে, তখন এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতেই কিন্তু এটা যাবে। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সোডিয়াম কিন্তু আমাদের বাইরেই বেশি থাকে, তাই না, সেলের মধ্যে কম থাকে, তাই না? তবু এটা হচ্ছে কেন হচ্ছে, কারণ এটাই হচ্ছে এই ট্রান্সপোর্ট মেকানিজমের সিস্টেম, যে এটা হচ্ছে এগেনিস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তার মানে ই নম্বর আমাদের এটা হচ্ছে না, তার মানে আমাদের অ্যান্সার ইস কি, সি, ইট হেল্পস মেনটেন সেল ভলিউম অ্যান্ড রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এটা সেল ভলিউমটাকেও রক্ষা করে এবং রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটাকেও এটা মেনটেন করতে হেল্প করে। ঠিক আছে, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।